রাজ ভাইয়া, তুমি কখনো ঠোঁট কামড়ানো চুমু খেয়েছো? জেএসসিতে পাশ করে সবে নবম শ্রেণীতে পড়ছে সন্ধ্যা। এইটুকু মেয়ের মুখে এমন লজ্জা মিশ্রিত প্রশ্ন শুনে রাত ভীষণ খেল। গরম কফি ঠোঁটে লেগে গিয়ে পুড়ে যাওয়ার উপক্রম। কাশি নিয়ে ঠোঁটে হাত দিয়ে আছে। সন্ধ্যা নিজের চেয়ার ছেড়ে রাতের পিঠে হাত বুলাতে বুলাতে বলল, কি হলো? চুমু খাওয়ার সময় তোমারও বুঝি ঠোঁট কেটে গেছে, কিন্তু তোমার ঠোঁট ফুললো না কেন? রাত নিজের কাশি থামিয়ে সন্ধ্যাকে বলল, তোর না কাল পরীক্ষা? তোর পড়া কমপ্লিট হয়েছে? অঙ্কটা শেষ হয়েছে? দেখি তো। রাত সন্ধ্যার প্রশ্ন এড়িয়ে যেতে চাইলেও সন্ধ্যা এড়িয়ে যেতে দিল না, পাল্টা প্রশ্ন করে বসল। ঠোঁট কামড়ানো চুমু খেলে কি ব্যথা লাগে? অবশ্যই লাগে, না হলেও এমন ছটফট করে কেন? কিন্তু রাত ভাইয়া কান্না করে না কেন? আর ব্যথা পেলেও ঠেলে সরিয়ে না দিয়ে জাপটে ধরে কেন? রাতের ইচ্ছে হলো সন্ধ্যাকে একটা কড়া ধমক দিতে, কিন্তু অবুঝ মেয়ের জন্য অবুঝ প্রশ্নের সাথে ওর মুখটা শুভ্রতায় ছেয়ে যাচ্ছে। সন্ধ্যা নামার আগে যেমন সূর্যের রশ্মি কমে গিয়ে নিজেকে কমলা বর্ণের রাঙিয়ে নেয়, ঠিক তেমনি সন্ধ্যার মাঝেও নেমে এসেছে শুভ্রতার মধুরম। ভাসা ভাসা চোখ দুটো আর একটু ভেসে আছে, উত্তেজিত চাহনিতে রাতের কাছে উত্তরের অপেক্ষায় আছে। মাথার উপরে চলতি ফ্যানের বাতাসে সন্ধ্যার কাঁধ পর্যন্ত চুলগুলো উঠছে। দু একটা চুল কানের লতির বাধা অতিক্রমে গাল ছুঁয়ে নাকে এসে পড়ছে। তাতে যে বেশ বিরক্ত হচ্ছে সেটাও স্পষ্ট, তবে সেটাকে পরোয়া না করেই রাতের দিকেই চেয়ে আছে। রাত কেমন চুপ করে থাকতে দেখে সন্ধ্যা আরো উৎকণ্ঠী হয়ে বলল, বলো না, তুমি কাকে ঠোঁট কামড়ানো চুমু খেয়েছো? কাউকে না। রাতের মুখে না বোধক উত্তরে সন্ধ্যা হতাশ, সাথে বিরক্ত, তার সাথে রাগ নিয়ে বলল, মিথ্যে কথা, সবাই খায়। তাহলে তুমি কেন খাওনি? তাহলে ঠোঁট চেপে ধরেছিলে কেন? গরম লেগেছিল তাই। মোটেও না, তুমি ইচ্ছে করে মিথ্যে বলছো। আমি জানি ওই চুমু খেলে কাউকে বলতে নেই। তুমি যেহেতু বলনি, আমিও বলবো না। কি বলবি না? আমি কাকে ঠোঁট কামড়ানো চুমু খাবো? তুই চুমু খাবি? তো খাবো না? তুমি খেতে পারলে আমি খাবো না? আমি কখন খেলাম? আমি কি করে বলবো? তুমি কি আমাকে বলেছো? না খেলে বলবো কিভাবে? না, তুমি খেয়েছো। সন্ধ্যার কথাতে তাল মিলিয়ে ব্যাপারটাকে এখানেই সমাপ্তি করতে রাত বলল। ওকে, খেয়েছি। হ্যাপি? রাতের না বোধক উত্তর হ্যাঁ বোধক হওয়াতে সন্ধ্যা বেশ উৎসাহ পেল। নিজের চেয়ারটা টেনে রাতের মুখোমুখি বসে পড়ল। ওর মুখ টেনে বলল, কই দেখি দেখি, তোমার কোথায় কেটেছে? সন্ধ্যা রাতের ঠোঁট নিজের হাত দিয়ে টেনে টেনে গভীর পর্যবেক্ষণে ব্যস্ত হওয়ার মাঝেই রাত বলে উঠল, আরে কি করছিস? ছাড়। উফ, চুপ করে বসো তো। আমি আগে দেখবো, তারপর ছাড়বো। সন্ধ্যা এদিক ওদিক উপর নিচ টেনে নিয়েও যখন কোনো দাগ পেল না, তখন হতাশ হয়ে পড়ল। দাগ কই গেল? জানি না। কেন জানবে না? তুই কি অঙ্কটা করবি? সন্ধ্যা হতাশ মনে কলম নিয়ে খাতায় অঙ্ক কষতে গিয়ে হুট করে আবার বলল। আমিও খাবো। রাত ভ্রু কুঁচকে বলল, কি খাবি? কফি? দূর, কফি খেতে যাব কেন? ঠোঁট কামড়ানো চুমু খাবো। কাকে? তোমাকে। রাত মেঝেতে পা ঠেকিয়ে নিজের চেয়ারটা কিছুটা দূরে ঠেলে বলল। না, আমাকে কেন চুমু খাবি না? সন্ধ্যা কেন? কেন এর উত্তরে রাত কি বলবে? যা বলবে তা কি বুঝতে পারবে? ওর কি সেই বোধটা হয়েছে? ওর বড় হওয়ার দিন গুনতে গুনতে আমি যে নিজেই একটা বিশাল বড় ঘড়ি হয়ে নিজেকে সময় আউড়িয়ে যাচ্ছি, সেটা কি ও বুঝবে? জানি না। খাবি না মানে খাবি না। আর তোর কি চুমু খাওয়ার বয়স হয়েছে? চুমু খেতে বয়স লাগে? হুম। কেমন বয়স? অনেক। কেমন অনেক? এই ধর 20-র সান্নিধ্যে। সন্ধ্যা আফসোসের একটা বিশাল থলের মতো মুখ করে বলল, কিন্তু আমার তো সবে 13 বছর। তার মানে আরো 7 বছর অপেক্ষা করতে হবে। এক চুমুর জন্য এত বছর অপেক্ষা? এক চুমু কেন? আগে তো বড় হ। দেখবি চুমুর পাহাড় এনে দেব। হুম। সন্ধ্যা খাতা কলম ফেলে উঠে দাঁড়িয়ে বলল। আমার ঘুম পাচ্ছে। ওকে, ঘুমিয়ে পড়। সন্ধ্যা চলে গিয়ে আবারও দৌড়ে এসে বলল, কিন্তু রাত ভাইয়া, আমার তো এখন চুমু খেতে ইচ্ছে করছে। একটা খাবো, ছোট্ট কামড় দেব। প্লিজ প্লিজ প্লিজ।
রাত নিজের চেয়ার ছেড়ে উঠে পড়ল, গম্ভীর ভাব ছেড়ে বলল, অসম্ভব, ভুলেও না। ছোট কেন, চিমটিখানিও না। তোর আমার কাছে আসাও বারণ। দেখি, দূরে যা। তাহলে আমি কাকে চুমু খাবো? কাউকে না। আম্মুকে খাবো, মামিকে খাবো, নাকি নানুকে? রাত সন্ধ্যার থেকে দূরে দাঁড়িয়ে থাকলো, এবার দ্রুতগামীতে ওর কাছে এসে আতঙ্কিত কণ্ঠে বলল, এই না না। কেন? রাত আবার সন্ধ্যার দিকে তাকিয়ে বিড়বিড় করে যাচ্ছে। এখন আমি তোকে কিভাবে বোঝাবো? এই চুমু শুধু পরিত বিপরীতের জন্য। বলছি তো, খাবি না মানে খাবি না। কিন্তু কেন? আমি মানা করেছি তাই। তুমি বললেই শুনতে হবে? হুম। সন্ধ্যা জেদ চেপে বলল, না, শুনবো না। আমি খাবো খাবো খাবোই। রাত এতক্ষণ ধরে নিজেকে সামলে রাখতো, এবার আর পারছে না। কঠিন ধমকটা কি এবার দেওয়া উচিত? যদি সত্যি সত্যি ফুপিকে চুমু খেয়ে বসে? রাত ভেতরটা কঠিন করে নিলেও গলার স্বর যথেষ্ট নরম করেই বলল, তুই এসব কোত্থেকে শিখলি? টিভি দেখে। তোর টিভি দেখা আমি বের করছি। টিভি কেন? আজ থেকে এ বাসায় সব ইলেকট্রিক ডিভাইস অচল থাকবে। রাত সন্ধ্যাকে নিজের রুমে রেখে চলে যেতে নিলে প্রশ্ন করে উঠল, কোথায় যাচ্ছ? তুই এখানে বস, আমি এখনই আসছি। সন্ধ্যাকে কিছু বলতে না দিয়েই ড্রয়িং রুমের দিকে অগ্রসর হচ্ছে রাত। রাতের আম্মু, তিল আর ফুপি, রিমা সবে রান্না শেষ করে সোফাতে বসেছে। টিভিটা অন করে চ্যানেল পাল্টাছিল। এর মধ্যেই রাত এসে দুহাতে টিভি উঁচিয়ে ধরে আছাড় মেরে বসলো। ওর এমন কাণ্ডে তিল আর রিমা দুজনেই অবাক। কিছু জিজ্ঞেস করার আগেই ও রাগ দেখিয়ে বলল, আম্মু, এই বাসায় যেন আর কোনো টিভি না আসে। কেন? তোমাদের আদরের সন্ধ্যামণি বকে যাচ্ছে, তাই। বকে যাচ্ছে মানে? রাত চুমুর কথা বলতে গিয়েও থমকে গিয়ে রিমা ফুপির পাশে পড়ে থাকা স্মার্টফোনটা তুলে নিয়ে বলল, কালকে সবার জন্য আমি বাটন সেট কিনে নিয়ে আসবো। এখন থেকে সবাই বাটন সেট ইউজ করবে। রিমা কিছু বলতে যাবে তার আগেই ওর হাতটা চেপে ধরল তিল। চোখের ইশারায় চুপ করে থাকতে বলছে। রিমার হাতটা শক্ত করে চেপে ধরেই নিজের ছেলের দিকে চেয়ে আছে গভীর নয়নে। রাগটা একদম হুবহু হৃদের মতো হয়েছে। শুধু রাগ নয়, সাথে জিদটা বয়সের ভারে দিনকে দিন বেড়েই যাচ্ছে। তার এই জিদের জন্যই তো আজ রিমা তার হাজবেন্ড সিকান্দার সাহেব ও একমাত্র মেয়ে সন্ধ্যাকে নিয়ে এই বাসায় থাকছে। একটা 6 বছরের বাচ্চার জিদের কাছে হারতে হয়েছিল তিলকে। সন্ধ্যা যেদিন পৃথিবীতে এলো সেদিন সর্বপ্রথম রাতের কাছ থেকেই সুখবর পেয়েছিল। কেউ পৃথিবীতে আসার আগেই যে তাকে বউ বানানোর স্বপ্ন দেখে যাচ্ছে, তার এই সম্বল ছেলেটি তাও তো সেদিনই জেনেছিল। সন্ধ্যার মুখদর্শনে আর রাতের জবরদস্তিতে রিমার বাড়িতে গিয়ে উঠেছিল তিল। কিন্তু গিয়ে আরেক বিপত্তি, রাত সন্ধ্যাকে ছেড়ে আসবে না। পুরো নাছরবান্দা, দরকার হলে ও এখন থেকে ওখানেই থাকবে। সে ইচ্ছেও পোষণ করে শেষ। ও চলে আসলে নাকি সন্ধ্যা ওর সাথে রাগ করে অন্য কাউকে বিয়ে করে নেবে। তিল সেদিন শুধু ফ্যালফ্যাল নয়নে সদ্য জন্ম নিষ্পাপ শিশু সন্ধ্যাকে দেখছিল, আর তার 6 বছরের বাচ্চাকে দেখছিল। সন্ধ্যা নামটাও রাতেরই দেওয়া। স্বপ্নের মধ্যে বউয়ের সাথে নামটাও ফ্রি পেয়েছে। রীতিকে ছাড়া সময় পার করার ঘড়ির কাঁটা হিসেবে মুখ্য ভূমিকা ছিল রাত। চোখের নয়, বুকের মণি, যাকে কিছু সময়ের জন্য দূরে রাখলেও বুকটা খালি হয়ে যেত, সবকিছু অন্ধকার হয়ে আসে তিলের। সেই বুকের মণিকে এভাবে রেখে যাওয়া তার জন্য মৃত্যু সমিত। তাই অনেক কষ্টে, অনেক বাহানায়, অনেক অনুরোধে আজ প্রিয় বান্ধবী হৃদের ছোট বোন রাতের ফুপি তাদের সাথে জয়েন্ট ফ্যামিলির মতো আছে। হৃদ ভাইয়াও তো আমায় আমার অবুঝ কাল থেকেই ভালোবাসতো, কিন্তু আপনার সেই ভালোবাসা আমি দেখতেই পাইনি। তাতে কি, আমি আপনার ছেলেকে দিয়ে দেখছি, সে তো আপনার থেকে 100 ধাপ এগিয়ে। আপনার কাছে আমি তো শুধু একটা ছোট্ট হৃদকেই চেয়েছিলাম, কিন্তু আপনি তার মধ্যে আপনার সবটা ঢেলে দিয়েছেন। এই যে এখন রাগ ভর্তি চোখগুলো দেখে মনে হচ্ছে আপনি আমার সামনে দাঁড়িয়ে আছেন। আমি আপনাকে একটু মিস করি না হৃদ ভাইয়া, একটুও না। তিল নিজের ভিজে ওঠা চক্ষুদয় নিয়ে রাতের কাছে এগিয়ে এসে বলল, যার জন্যই এত রাগ করিনি তার সাথে ভাগ। মায়ের এক কথাতেই রাতের সব রাগ পানি হয়ে শান্ত স্বরে বলল, ভয় লাগে আম্মু। আমি তো নিজের রাগের উপর ভয়ে স্লিপ কেটে আছে। তাহলে সন্ধ্যা কিভাবে সহ্য করবে? রাতের আসতে দেরি হওয়াতে আরো অপেক্ষা করতে পারছে না সন্ধ্যা। তার এই ছোট্ট জীবনের সব থেকে বেশি ইগনোর করে অপেক্ষা নামক প্রহরকে।
আর তার মনে হয় এই কথা সবসময় বাজে, যা ইচ্ছে হবে যখন হবে তখনই তা করবে, অবশ্যই করবে। সন্ধ্যা ড্রয়িং রুমে এসে চিৎকার করে কেঁদেই ফেলল। আমার টিভি, আমার মুভি, আমার চুমু। সন্ধ্যার চোখের পানি দেখার আগে সেখান থেকে প্রস্থান করেছে রাত। সন্ধ্যা কান্না জড়িত কণ্ঠে রিমার কাছে এগিয়ে এসে বলল। টিভি কে ভাঙলো আম্মু? রিমা আর তিল দুজনের দিকে চাওয়াচাই করে রিমা বলল, উপর থেকে পড়ে ভেঙে গেল। খাবি চল, অনেক রাত হয়েছে। তোর আব্বুকে ডেকে নিয়ে আয় তো। পারবো না। মেয়ের না উত্তরে রিমা একটু রাগ করলো না। রান্নাঘরের দিকে এগুলো, তিলও পিছু নিয়েছে। সন্ধ্যার কান্না দেখার কেউ নেই, কেউ যখন দেখছেই না তাহলে কেঁদে গেলাম। সন্ধ্যা কান্না থামিয়ে টিভিটার দিকে অসহায়ভাবে তাকিয়ে রইল। এমন ঘটনা তার জন্য নতুন না। তার অনুপস্থিতিতে এমন ভয়ঙ্কর ঘটনা সে ছোটবেলা থেকেই দেখে আসছে। তবে কেন ঘটে, কার জন্য ঘটে, কার দ্বারা ঘটে, এটা তারা অজানা থাকে সবসময়। কাউকে কিছু জিজ্ঞেস করলেই মুখে কুলুপ পেতে থাকে। এমন একটা ভাব যেন কথা বললেই তার ফাঁসি নিশ্চিত। সন্ধ্যা মন ভারাক্রান্ত দীর্ঘশ্বাস ছেড়ে বলল, ইস, এখনই রাগিনী MMS 2টা শুরু হতো। মাঝরাত, গভীর অন্ধকার, নিস্তব্ধতা, ফ্যানের স্পিডের শব্দ আর রুমের নীল আলোর গভীর অন্ধকারে সন্ধ্যার কিছুতেই ঘুম আসছে না। একে তো তার ঠোঁট কামড়ানো চুমু খাওয়া হলো না, তার উপর মুভিটা দেখা হলো না। দেওয়ার সময় সে দেখেছিল ওই মুভিটাতে ঠোঁট কামড়ানোর চুমুটা আছে, আর চুমুটাও দেখা হলো না। সন্ধ্যা একরাশ মন খারাপ নিয়ে উঠে বসলো। মনের ভাবনাগুলোকে একপাশে রেখে সোজা হাঁটা ধরল রাতের রুমের দিকে। দরজা ঠেলে ভেতরে ঢুকে গেল। রাত গভীর ঘুমে আচ্ছন্ন। তাদের সন্ধ্যাকে রাগে আচ্ছন্ন করে নিয়েছে। আমার ঘুমের 12টা বাজিয়ে নিচে ঘুমানো হচ্ছে। আমাকে চুমু খেতে মানা করলে তো শুনবো না। আমি তোমার কথা শুনবো না, কিচ্ছুতেই শুনবো না। সন্ধ্যা রাতের গায়ে জড়ানো পাতলা খাতাটার উপরেই বসলো। পেটের উপরে বেশ আরাম করে বসে নিয়ে চোখটা বন্ধ করে নিয়েছে। তার এই পর্যন্ত দেখা শত শত ঠোঁট কামড়ানো সবগুলো চুমুকের স্মৃতিচারণ করে বিশ্বজয় হাসি নিয়ে রাতের ঘুমন্ত চেহারার পানে চেয়ে রইল। পেটের উপর ভারী কিছুর উপস্থিতির সাথে কারোর গরম নিঃশ্বাস আবদ্ধ ভেজা ঠোঁটের স্পর্শে রাতের ঘুম ভেঙে গিয়েছে। রাত চোখ মেলে তাকিয়ে কি হচ্ছে বোঝার আগেই সন্ধ্যা নিজের দুপাটি দাঁত দিয়ে কামড়ে ধরল রাতের নিচের ঠোঁটটি। দাঁতের চাপ সহ্য করতে না পেরে রাত সন্ধ্যাকে নিজের থেকে ছাড়িয়ে নিয়ে হুড়মুড়িয়ে উঠে বসে পড়ল। ব্যথায় চোখে পানি চলে এসেছে রাতের, কিন্তু তা বাহির না করে সন্ধ্যার দিকে আহত চোখে তাকিয়ে রইল। রাত সজাগ হওয়াতে বেশ ভয় পেয়ে গেছে সন্ধ্যা। রাতের রাগের সাথে সে এখনো পরিচিত হয়ে ওঠেনি। সেদিক দিয়ে রাতকে তার কখনোই ভয় লাগে না। তবুও যেটা লুকিয়ে করতে চেয়েছিল সেটা ধরা পড়ে যাওয়াতে একটু তো ভয় হবেই। সন্ধ্যা রাতের মুখোমুখি হওয়ার ভয়ে দৌড় দেওয়ার প্রস্তুতি নিতেই ওর হাত চেপে ধরল রাত। ঠোঁটটা কেটে দিলে? মানা করেছিলাম না? সন্ধ্যা এতক্ষণ চুপ করে থাকলেও এবার টক বগিয়ে উঠে বলল, তুমি মানা করলেই আমায় শুনতে হবে? আমার মানা তুই শুনবি না? না। কেন? সন্ধ্যার টক বগিয়ে ফুটে ওঠা উত্তালটাই হুট করে হাসিতে পরিণত হলো। হেসে কুটি কুটি হয়ে বলল, না শুনলে তো তুমি আমাকে বকো না, তাহলে শুনবো কেন? তুই চাস আমি তোকে বকি? হুম তুই চাস আমি তোর সাথে রাগ দেখাই? হুম সহ্য করতে পারবি তো? কেন পারবো না? আমি তো ডেইলি কতজনের বকা খাই, আমার তো হজম করতে 1 মিনিটও লাগে না। রাত কপাল কুঁচকে বলল, কতজনের বকা খাস? আম্মু, আব্বু, মামি, ক্লাসের স্যার, আমার বান্ধবীদেরও বকা খাই। বাহ, তাহলে তো তুই বকা খাওয়ার হজমে। কি আমি হজমি? হুম। সন্ধ্যা চট করে রেগে গেল। হাত দুটো এমন ভাবে মুঠো করলো যেন এখনই রাতকে ধোলাই শুরু করে দিবে। কিন্তু রাতের ঠোঁটের দিকে নজর পড়তেই ও থমকে গেল। কাঁপা কাঁপা কণ্ঠে বলল, রক্ত কোথায়? তোমার ঠোঁটে। সন্ধ্যা রাতের ঠোঁটে হাত দিতে নিলে ওর হাত থেকে দূরে সরে দাঁড়ালো রাত। দাঁত কামড়ানো চুমু খেলে তো রক্ত বের হবে। রাত নিজের ড্রয়ার থেকে ফার্স্ট এড বক্সটা বের করে তুলে নিচ্ছে। সন্ধ্যার পিছু পিছু অস্থিরতার সাথে দাঁড়িয়ে বলল, আমি মোটেও দাঁত কামড়ানো চুমু খাইনি, ঠোঁট কামড়ানোই চুমু খেয়েছি। আমি তো ঠোঁটেই কামড় দিয়েছি, দাঁতে নয়। তাহলে দাঁত কামড়ানো চুমু কি করে হলো? তুলোতে ঔষধ নিয়ে ঠোঁটে চেপে ধরে আছে রাত। সেভাবেই বলল, ঠোঁট দিয়ে না কামড়িয়ে দাঁত দিয়ে কামড়িয়েছিস, তাই দাঁত কামড়ানো চুমু হয়েছে। সন্ধ্যা খাপ ছাড়া সুরে বলল, আমার কি দোষ? আমি তো প্রথমে ঠোঁট দিয়ে কামড়ালাম, কিন্তু তুমিই তো মুভির মতো ছটফট করছিলে না, তাই দাঁত দিয়ে কামড়িয়েছি। আর সাথে সাথে ছটফট শুরু করে দিলে,
কিন্তু তুমি আমাকে জাপটে না ধরে দূরে ঠেলে দিলে কেন? আর তোমার চোখে পানি চলে এসেছিল কেন? রাত ঠোঁট প্রসারিত করে হাসতে গিয়েও হাসতে পারেনি। ঠোঁটের ব্যথাটা টনক করে উঠল, তবুও স্মিত হাসি নিয়ে বলল, মন থেকে দিস নি যে, তা ছটফট করে নে। কে বললো মন থেকে দেইনি? মন থেকেই তো দিলাম। রাত এবার সন্ধ্যার কাছে এসে দাঁড়ালো। খুব কাছে এসে ওর ঠোঁটের কোণের তিলটাতে হাতের ছোঁয়া লাগিয়ে বলল, তোর স্পর্শে আমি কম্পিত, তোর শিহরণ আমি শিহরিত, তোর উত্তেজনায় আমি উত্তেজিত, তোর উচ্ছ্বাসে আমি উচ্ছ্বাসিত, তোর প্রেমে আমি পীড়িত, তোর করিহর আমি অপেক্ষারিত। সন্ধ্যা রাতের দিকে তাকিয়ে না বোঝার ভঙ্গিমায় বলল, মানে কি? রাত এবার শব্দ করে হেসে বলল, যেদিন এটার মানে বুঝবি, সেদিন তুই ঠোঁট কামড়ানোর চুমু ছাড়ে ছটফট করবি, আর তোর ছটফট দেখে আমিও ছটফট করব। আম কাঁঠালের গরমের মাঝেও টিয়াময়ী ফ্যানটা অফ করে গম্বল মুড়িয়ে শুয়ে আছেন। বাহিরের শীতল বাতাসটাও যেন এখন তার জন্য অসহ্য হয়ে উঠে পড়েছে, তাই জানলাটাও লাগিয়ে দিয়েছে। গরমের মৌসুমে গরমকেই বরণ করে গভীর ঘুমে তলিয়েছিলেন। হঠাৎ নিজের দুহাতের কবজিতে অন্য কারো শক্ত হাতের চাপে ঘুমের ঘোরে করে উঠেছে। চাপটারও শক্ত হয়ে আসতেই টিয়ামতি চোখ মেলে ফেলল, অস্পষ্ট স্বরে বলল, লিট ভাইয়া, এই দু হাতে এত মানুষের সেবাতে মত থাকিস যে আমাকে চিঠি লিখতেও ভুলে যাস। সবার মাঝে তুই আমাকে হারিয়ে ফেলে তিল। কথার তালে হৃদ নিজের হাতের চাপটা আরো শক্ত করে নিচ্ছে। তাতে তিলের গঙ্গানোর শব্দ না পেলেও চোখটা ঠিকই ব্যথায় জর্জরিত। তিল অভিমানে সুরে বলল, বেশ করেছি। আপনি আমাকে আপনার সেবা করতে দেননি কেন? তাই তো আমি অন্যের সেবাতে সুখ খুঁজে নিচ্ছি। আপনি জানেন এতে আমি কতটা সুখী? হৃদ তিলের হাতটা ছেড়ে ওর চুলটা টেনে ধরে নিজের মুখের কাছে এনে বলল, তাহলে আমাকে কেন বিয়ে করলে? জানা, ওইসব ছোকরা বেটা মানুষ বইরা থুরথুরাকে বিয়ে করে নেয়। এখনো একা পড়ে আছিস কেন? আজ যার গলা জড়িয়ে ওষুধ খাওয়াচ্ছিলি সে তো বেশ হ্যান্ডসাম, বিয়েও করে নি। তোর দিকে যেভাবে তাকায়, তুই একবার কবুল বললে দেখবি সে এমনিতেই সুস্থ হয়ে নেচে বেড়াচ্ছে। কিন্তু আমি যে আপনার বুকে মাথা রেখে ঘুমাবো বলেই এখনো উপোস করে আছি, সেটার কি হবে? হৃদ তিলকে ছেড়ে উল্টো দিকে ঘুরে বলল, জানি না। আপনি দিনে দিনে বড্ড বেশি অভিমানী হয়ে যাচ্ছেন। কে বলল আমি আপনাকে ভুলে যাচ্ছি? তাহলে এই সপ্তাহে আমার চিঠি কই? তিল হৃদের কাছে এসে ওর পিঠে নিজের মুখটা এলিয়ে দিয়ে বলল, আজকাল বড্ড একা লাগে গো লিট ভাইয়া, বড্ড একাও লাগে। সন্ধে নামলেই চোখটাও চলেতে ভুলে যায়। কি যে হয়েছে, মাঝরাতে উঠতেই পারি না। চোখ মিলে দেখি সকাল হয়ে গেছে। আপনি তো জানেন আমি আমার ভালোবাসাগুলো লাজ ছাড়া লিখতেই পারি না। আর তোমার ছেলে তো লাগের ভান্ডারি। আমি যাই করি না কেন সে রেগেই যাবে। আমার তো মনেই হয় তার জন্যেই আমি একজন প্রতিবন্ধী, যার কাজ হলো শুধু হাত পা গুটিয়ে বিছানায় শুয়ে বসে থাকা। তিলের কথায় হৃদ শব্দ করে হেসে উঠল। তিল সাথে সাথে হৃদের মুখোমুখি হয়ে হাসিটা মুগ্ধতায় ভরে নিয়ে দেখছে। এই মানুষটার এমন হাসি দেখার জন্য আমি কতটা তৃষ্ণার্ত ছিলাম তা কি উনি জানেন? দেখতে হবে না ছেলেটা কার। ইস, এখন কত খুশি। আপনার একটু খুশি হওয়ার অধিকার নাই। আপনি তো জানেনই আমার লাত বাবা পৃথিবীতে আসুক। তুই এমন ভাবে বলছিস যেন আমাকে ছাড়াই ওকে টেনে পৃথিবীতে নিয়ে এসেছিস। তাই তো এনেছি। তুই বলতে চাচ্ছিস ও তোর ছেলে, আমার নয়? শুধু আমার ছেলে। হৃদ তিলকে ফেলে বিছানা থেকে উঠে কঠিন রাগ নিয়ে বলল, তাহলে তুই থাক তোর ছেলে নিয়ে। হৃদ দ্রুত কদমে হেঁটে চলে যাচ্ছে। তিল পেছন থেকে চিৎকার করেও তার হৃদ ভাইয়াকে আটকাতে পারছে না। তিয়ামতির ঘুম ভেঙে গিয়েছে। চারপাশে চোখ বুলিয়ে হৃদকে না পেয়ে মুখ ঢেকে কাঁদতে কাঁদতে চাপা স্বরে চিৎকার করে ডাকছে, লিট ভাইয়া, আপনি কেন এত বজা? স্বপ্নে এসেও আমাকে একটু ভালোবাসা না দিয়ে চলে গেলেন। এত বছরেও কি আপনার রাগ কমেনি? রাত কেন আমার একা সন্তান হবে? ও যে আমার আর আপনার ভালোবাসার রাত। তিয়ামতি চোখের পানি মুছে নিয়ে জানালার পাশে রাখা ছোট্ট টেবিলটার দিকে চলে গেল। জানালার একটা পাট খুলে দিয়ে মন ভরে নিঃশ্বাস টেনে কাগজ কলম নিয়ে বসেছে।
তার সামনেই সোনালী ফ্রেমে আটকে আছে তার হৃদয়ের বাল্যকালের মুখ ভর্তি হাসির স্মৃতি। উঠতি বয়সের দোষটা খুব কম মানুষই চাপা দিয়ে বড় হওয়ার যুদ্ধে নামতে পারে। তাদের মধ্যেও নিত্য নতুন কৌতূহলে আটকে যায় কিছু কিশোর কিশোরী। কেউ কেউ কৌতূহলগুলোকে চাপাভাবে পূরণ করতে চায়, আর কেউ কেউ খোলসা। ঠিক সেই রকম সন্ধ্যাও তার নিত্য নতুন ভয়ঙ্কর ইচ্ছেগুলোকে রাতকেই চরমভাবে ফেঁসে যেতে হচ্ছে। এই যে রাতের খারাপ লাগে তা নয়, সন্ধ্যার সাথে প্রতিটা সেকেন্ডে সে গভীরভাবে উপভোগ করে, কিন্তু তাতেও বুকের ভেতরে একটা অজানা ভয় মাঝে মাঝে চিনিক দিয়ে ওঠে। এমন কৌতূহলের বয়সে সে বিপরীত কারোর সাথে খারাপ কিছুতে জড়িয়ে পড়বে না তো, ভয়ঙ্কর কিছু ঘটে যাবে না তো। তবে রাত একটা জিনিস খেয়াল করেছে, সন্ধ্যার যেদিন ভয়ঙ্কর কোনো প্রশ্ন বা ইচ্ছে থাকে সেদিনই সে রাতের সাথে পড়তে বসবে বলে বায়না ধরে। বেশ কটা দিন সেকেন্ড ইয়ারের ফাইনাল এক্সামের বাহানায় সন্ধ্যাকে এড়িয়ে চললেও আজকেই হুট করে হাজির। রাত সন্ধ্যার দিকে না তাকিয়ে বলল, আমি এখন ভীষণ চাপে আছি সন্ধ্যা, তুই নিজে নিজে পড়ে না, না হয় ফুপুর কাছে যা। সন্ধ্যা রাতের কথা অমান্য করেই চেয়ার টেনে বসে পড়েছে। খাতাটা খুলতে খুলতে বলল, কাল আমার ইংলিশ ক্লাস টেস্ট, তুমি বুঝিয়ে না দিলে তো গোল্লা পাবো, শেষে সবাই আমাকে গোল্লা রানী বলে ডাকবে। রাত নিজের বইটা বন্ধ করে ওর দিকে তাকিয়ে বলল, তোর কি প্রতিদিনই ক্লাস টেস্ট হয়? হয়তো আমার কি দোষ, তুমিই তো আমাকে গার্লস স্কুলে ভর্তি করিয়ে দিয়েছো, যেখানে মেয়েদের ছড়াছড়ি, সেখানে তো টেস্টের বন্যা বসবেই। মেয়ে হলেই টেস্ট এক্সাম হয়? টিচারগুলো তো সব মেয়ে, একটাও স্যার নেই। তোমার জন্য আমার স্যারের উপর ক্রাশ খাওয়া হলো না। তুমি জানো মেহুনা মুভিতে শাহরুখ খান তার ম্যাডামের উপর কি সুন্দর করে ক্রাশ খেয়েছিল? উফ, কি রোমান্টিক। সন্ধ্যা নিজের উন্মাদনা বোঝাতে গিয়ে দু হাতে একসাথে করে থুতনিতে ঠেকিয়ে চোখটা বন্ধ করে নিয়েছে, ঠোঁটে লজ্জা হাসি। কি বুঝবে দেখা। সন্ধ্যা বইটা খুলতে খুলতে বলল, রাত ভাইয়া, বিয়ে হলে নাকি স্বামী তার বইয়ের সব কাপড় খুলে ফেলে? রাত সন্ধ্যার দিকে হাঁ করে তাকিয়ে রইল, যা ভেবেছিল তার থেকেও ছাড়িয়ে। সন্ধ্যা বই খাতা বন্ধ করে বলল, যদি ছেলে মানুষ খুলেই নেবে তাহলে আমরা 5 কাপড় কেন পরি? কেন এত ঢেকে ঢুকে থাকি? আমরা মানে? সন্ধ্যা জিভ কেটে নিয়ে বিদ্রোহী ভঙ্গিমায় বলল, আমরা মানে মেয়েরা আর কি। তোমরা সব সময় কেন মেয়েদেরকে পিছিয়ে রাখবে? এখানে পিছিয়ে রাখা কোথা থেকে আসলো? এই যে ছেলেরা 5 কাপড় খুলবে আর মেয়েরা মাত্র 2 কাপড় খুলবে। তুই কি করে জানলি ছেলেটা 2 কাপড় পরে? তুমি আমাকে এত বোকা ভাবো, আমি অতটাও বোকা নই। এই যে তুমি তো 2 কাপড় পরিয়ে আছো, কেন আরো বেশি পরে আছো নাকি? রাত সাথে সাথে নিজেকে গুটিয়ে নিল। এই মেয়ের তো কোনো বিশ্বাস নেই, শেষে দেখা যাবে আমার কাপড় নিয়ে টানাটানি করে দেখতে চাইবে 2 কাপড় নাকি 3 কাপড় পরে আছি। রাত গম্ভীর গলায় বলল, জানি না, 2 কাপড়ই পরে। তাহলে তো হিসেব ঠিকই আছে। এবার বলো, আমরা পিছিয়ে গেলাম না 3 কাপড় পিছিয়ে? সন্ধ্যা মুখটাকে এমন করে রেখেছে যেন সে দুঃখের সাগরে ভাসছে, আর আফসোস করছে মাত্র 2 কাপড় খুলতে পারবে না দেখে। হুম, কিন্তু আমি এই অত্যাচার কিছুতেই সইব না, আমি 6 কাপড় খুলবো। রাত আতকে উঠে বলল, কার? তোমার। সন্ধ্যা রুমে যা। কেন? রাত সন্ধ্যার কথার উত্তর না দিয়ে ওকে টানতে টানতে নিজের রুম থেকে বের করে দিয়েছে। দরজায় খিল দিয়ে দিল শক্ত করে। আজ রাতে আমি দরজা খুলবো না, তোর অদ্ভুত সব ইচ্ছাতে আমার খারাপ ভাবে ফাঁসিয়ে দিস। এইবার আর ফাঁসবো না। রাত উপরের দিকে তাকিয়ে অসহায় ভাবে বলল, আল্লাহ বাঁচাও আমায়, আমার স্বপ্নবধূকে তুমি টুপ করে বড় করে দাও। রাত ডিনার শেষে রুমে পা রাখতেই পেছন থেকে দরজা লাগানোর শব্দ। পিছে ঘুরতে সন্ধ্যা ওর শার্টের বোতাম খুলতে শুরু করে দিয়েছে। আরে কি করছিস? আজকে 6 কাপড় খুলবই খুলবো। আরে আমি 6 কাপড় পরিনি তো। তো কি হয়েছে, পরনি তো পরে নিবে। রাত সন্ধ্যার হাত দুটো আটকে নিয়ে বলল, কি পরবো? সন্ধ্যা নিজের 2 পায়ের সাহায্যে আটকে রাখা একটা ব্যাগ বের করলো। বিছানায় উল্টো করে ঢালতেই নানা রকমের কাপড় ছড়িয়ে পড়েছে। সন্ধ্যা মুখ ভর্তি হাসি নিয়ে বলল, এগুলো। রাত অবাকের চরম পর্যায়ে গিয়ে আটকে আছে। মেলে 5 কাপড়ের মাঝে লুকিয়ে থাকা বক্ষবন্ধনীটার দিকে চোখ যেতেই রাতের চোখ চড়ক কাজ। সন্ধ্যা, তুই এখনই আমার রুম থেকে বের হবি, এক্ষুনি মানে এক্ষুনি। সন্ধ্যা রাতের করুণ আদেশের কোনো পাত্তা দিল না। ভুল করে মুখের সামনে মাছি চলে আসলে যেমন বিরক্ত নিয়ে তাড়িয়ে দেওয়া হয়, ঠিক তেমনি সন্ধ্যা রাতের কথাটা সেইভাবে ঝেড়ে ফেলে দিয়ে কাপড় গুছিয়ে নিয়ে বলল,
শার্টটা খোলা শেষ হলে প্যান্টটাও খুলবে। উফ, আমার যে কি খুশি লাগছে না রাত ভাইয়া। আমি হয়তো প্রথম নারী যে সব ছেলেকে হারিয়ে দিয়ে 6 কাপড় খুলবে। রাতের চোখ গরম হয়ে আসছে, সাথে মাথার তালুটা টক বগিয়ে ফুটছে। ছেলে মানুষের লিমিট থাকে, তাই বলে এতটা? ও কি আসলেই ছেলে মানুষই করছে, নাকি ইচ্ছে করেই আমাকে জ্বালানোর জন্য এমন উদ্ভুত কর্মকাণ্ড নিয়ে হাজির হচ্ছে? 13 পার হয়ে 14তে পড়েছে। বয়সের তুলনায় ছেলে মানুষরা কি বেশি হয়ে যাচ্ছে না? এমন নয় তো মাথায় বুদ্ধির ফোঁটা কম পড়েছিল? না, বুদ্ধি তো ঠিকই আছে, যেখানে মন যাচ্ছে সেখানে ঠিকই লাগাচ্ছে। সন্ধ্যা লাল নীল হলুদ বর্ণের শাড়ি, ব্লাউজ, পেটিকোট পরপর সাজিয়ে নিচ্ছে। সবার আগে কোনটা পরাতে হবে সেটা ভেবেও নিচ্ছে। ছোট থেকে বড় আকারের পরপর সাজিয়ে সব থেকে ছোট বক্ষ বন্ধনীটায় হাতে নিয়ে পড়ল। রাত ভাইয়া, এটা কিভাবে পড়তে হয়? সন্ধ্যা কোনো উত্তর না পেয়ে পেছনে ঘুরল। পুরো রুম ফাঁকা। সন্ধ্যা চটপট পুরো রুম ঘুরে খুঁজে খুঁজে না পেয়ে ওয়াশরুমে দেখলো। কোথাও না পেয়ে ধপ করে পা ফেলে রাতের রুম থেকে বেরিয়ে গেল। 1 সেকেন্ডের মধ্যে কোথায় হাওয়া হয়ে গেল। রাত ভাইয়া কি হাওয়া হয়ে যাওয়ার ম্যাজিক শিখেছে? গভীর রাতের ঘনঘটা নিরিবিলি পথ পেরিয়ে বন্ধু সায়নের বাড়ি হাজির হলো রাত। আজ আমি এখানেই ঘুমাবো, কিছুতেই বাসায় যাব না, কিছুতেই না। এই মেয়েটা বড় হতে হতে আমার মান সম্মানে ছিটে ফুটো রাখবে না। শেষে দেখা যাবে বিয়ে করতে চাইলে বলবে, তোমার মতো মান সম্মান শূন্য ছেলেকে আমি কিছুতেই বিয়ে করব না। আমার তো মান সম্মান ভর্তি ছেলে লাগবে, যাদের প্রতি রাতে একটু একটু করে খুশি আমি আনন্দে গড়াগড়ি করতে পারি। সায়নের সাথে আড্ডায় মেতে উঠলেও মনটা কেমন উসুস করছিল বাসায় যাওয়ার জন্য। তাই ঘুমানোর সিদ্ধান্ত নিল রাত। আজকেও বাড়ি যাবে না, মানে যাবেই না। একে তো ঘুম আসছে না, তার উপর ঘড়ির কাঁটাও ঘুরছে না। আজ যেন সময় কাঁটারগুলো থমকে যাওয়ার আন্দোলন চলছে। তাদের দাবি মানা না হলে তারা চলবে না। কিন্তু দাবিটা কি? রাত বিছানা ছেড়ে শার্টটা পরতে নিলে সায়ন বলে উঠল, এত রাতে কোথায় যাচ্ছিস? বাসায়। তুই না বললি আজকে এখানে থাকবি? বলেছিলাম বলে কি থাকতে হবে? তা না, কিন্তু এত রাতে না গেলে কি নয়? রাতটা তো পার হতে দে, সকালে না হয় চলে যাবি। রাত শার্টের বোতাম লাগিয়ে ফোনটা পকেটে পুরে বলল, আর 1 সেকেন্ড এখানে থাকলে আমি অক্সিজেন, হাইড্রোজেন, নাইট্রোজেন সহ আর যত জেন অক্সাইড আছে সবকিছুর অভাবে মারা যাবে। সে কি রে, কেন? যার মুখ দেখে আমার সকাল শুরু হয়, যার মুখ দেখে আমার রাতটা শেষ হয়, যার অনুপস্থিতিতে আমার একবেলার ভাতও পেটে পড়ে না, তাকে ছাড়া এক রাত কাটানো ইম্পসিবল। মানুষের বাঁচতে হলে যেমন অক্সিজেনের উপস্থিতি অত্যাবশ্যকীয়, ঠিক তেমনি আমার বাঁচার জন্য অক্সিজেনের জোন হিসেবে সন্তান মুখদর্শন, নিঃশ্বাসের শব্দ প্রয়োজন। রাতের বাসায় পৌঁছতে প্রায় 4টে বেজে গিয়েছে। চুপিসারে নিজের রুমের দিকে পা ফেলতেই চোখে পড়লো আম্মুর রুমে। দরজার নিচ দিয়ে আলোর দীপ্ত ঠিকরে বের হয়ে আসছে। চুপিসারি বিদায় দিয়ে গটগট করে তিয়ামতির রুমের দিকে ছুটছে। রুম পুরো অন্ধকারে ছেয়ে আছে। এই অন্ধকারের খানিকটা গভীরতা নষ্ট করতেই হয়তো তিয়ামতি মোম লাগিয়ে নিয়েছে। ছোট্ট টেবিলটার কোণে মোমের আলোতে জলজল করছে সবুজ সুতির শাড়ি পরিহিতা। তুমি আবার রাত জেগে খিলখিল করছো? হঠাৎ এমন কণ্ঠের ঝংকারে কেঁপে উঠেছে তিয়ামতি। তাড়াহুড়োয় মোমটা পড়ে গিয়েছে। রাত জলদি ছুটতে গিয়ে মোমটা উঠাতে উঠাতে ভালোবাসার শব্দে লেখা চিঠিটাতে আগুন লেগে গেল। রাত কাগজটা নিচে ফেলে বলল, তুমি আমার কথা কেন শোনো না আম্মু? যে স্বার্থপরের মতো তোমাকে একা ফেলে দিয়েছে, তার জন্য তুমি এখনো পথে আছো? রাতের কথাতে তিয়ামতি চোখ পাকিয়ে বলল, আমার রুম থেকে এক্ষুনি বেরিয়ে যাবি। যাব না। যে নেই তার জন্য তোমার রাত জায়গাটা আমি সহ্য করতে পারি না। দিনে দিনে তুমি কতটা অসুস্থ হয়ে পড়ছো, সেটা কি একবার খেয়াল করেছো? আমার যে তুমি ছাড়া আর কেউ নেই, সেটা কি জানো না? না, জানি না। আম্মু, তিয়ামতি রাতের কাঁধটা শক্ত করে চেপে ধরে বলল, তোর আব্বু বেঁচে আছে, ওনাকে বেঁচে থাকতেই হবে, আমার জন্য আর তোর জন্য। না নেই। আমি বলছি তো আছে। তাহলে তোমার চিঠির উত্তর আসে না কেন? বলো, কেন আসে না? আসবে, দেখিস একদিন ঠিক আসবে। চিঠির উত্তর হিসেবে উনি স্বয়ং হাজির হবেন। কিছু আসবে না, তুমি মিথ্যে আশায় পড়ে আছো। রাত, মায়ের চোখের অশ্রু রাতের ভেতরটা ক্ষতবিক্ষত করে দিচ্ছে। তিয়ামতির পায়ের কাছে হাঁটু গেড়ে বসে বলল, আম্মু প্লিজ, তুমি ওনার জন্য আর 1 ফোঁটা চোখের জল ফেলবে না, আমি সইতে পারি না। তিয়ামতি ছেলের মাথায় হাত রাখতে গিয়েও থমকে গেল। চোখের পানি মুছে নিয়ে উল্টো হয়ে ঘুরে দাঁড়ালো। আমি এখন ঘুমোবো।
বিছানা ঠিকঠাক করে তিয়ামতিকে শুয়ে দিয়ে কম্বলটা টেনে দিল রাত। সরি আম্মু। তিয়ামতি পাশ ফিরে বলল, যার জন্য তোকে পেয়েছি তার ভালোবাসায় আমি অশ্রু ফোটা কেন, রক্ত ফোটা ফেলতেও দ্বিধা করব না। তাহলে তোর খোঁজে যাচ্ছ না কেন? আমাকে তো যেতে দিচ্ছ না। আমি তাকে কথা দিয়েছি, সে না চাইলে তার সামনে গিয়ে কেউ দাঁড়াবে না। রাত অভিমান নিয়ে চলে আসতে নিলে তিয়ামতি পেছন থেকে বলল, সন্ধ্যাকে লাগিয়েছিস কেন? না খেয়ে ঘুমিয়ে পড়েছে মেয়েটা। প্লেট ভর্তি ভাত নিয়ে সন্ধ্যার রুমে ঢুকে পড়ল রাত। রুমের লাইটটা জ্বালাতে গিয়ে থমকে গিয়েছে। ধীর পায়ে সন্ধ্যার কাছে মাথার পাশটায় বসলো। সোজা হয়ে শুয়ে থাকলেও হাত পা সব আঁকা বাঁকা হয়ে আছে। পা একটা হাঁটু ভাঁজ তো অন্য পা মিলে রেখেছে। পা একটা বালিশের নিচে তো আরেক হাত কাঠটা ছুঁয়ে আছে। পা দুটো পাশাপাশি সমান তালে রেখে হাত দুটো পেটের উপর রাখতে গিয়ে কিছু সেকেন্ডের জন্য থমকে গেল রাত। আকাশি রঙের জামাটা পেটের দিক থেকে কিছুটা সরে আছে। গভীর অন্ধকারে নীল ড্রিম আলোতে জামার রংটা মিলেমিশে একাকার হয়ে গেল ও পেটের রংটাও যেন আরো বেশি ভেসে উঠেছে। জামাটা টেনে ঠিক করে দিয়ে সন্ধ্যার হাত দুটো পেটে রেখে বিড়বিড় করে বলল, আমার বেখেয়ালি তুই কবে খেয়ালি হবে? সন্ধ্যাকে ঠিকঠাক করে লাইটটা জ্বালিয়ে এসে ওকে ডাকতে গিয়ে আবারও থেমে গেল। সন্ধ্যার মুখপানে চেয়ে আছে গভীর মনোরঞ্জনায়। চুলগুলো চিকন রাবার ব্যান্ডের বাঁধা থাকলেও চারপাশ থেকে খুলে গিয়ে পাখির বাসার মতো হয়ে আছে। ছোট কপালের নিচেই গভীর কালো ভ্রুযুগলের মধ্যভাগে বেয়ে আছে সরু নাকের ভারী পাতা। ভাসা ভাসা চোখ দুটো এখন আর ভাসা ভাসা বোঝা যাচ্ছে না। ফর্সা গালের গোলগাল মুখটিতে চিকন ঠোঁটের কোণেই কালো ছোট্ট তিল। তিলের দিকে চোখ পড়তেই রাতের মনে হলো তিলটা আগের থেকে বড় হয়ে গেছে। সত্যি কি তাই? রাত সন্ধ্যার কানের কাছে মুখ নিয়ে ফিসফিস করে বলল, স্বপ্নবধূ, তুমি কি জানো আমার স্বপ্নে তুমি বধূ সাজে আমাকে পাগল করে দিয়েছিলে? সেই পাগলামিতেই তোমার বড় হওয়ার ভাঁজে ভাঁজে আমি মাতোয়ারা হয়ে ভাসছি। তার থেকে বেশি উথাল পাতাল হয়ে যাব তোমার বাস্তব বধূ সাজে। তখন আমাকে সামলানোর দায়িত্বটা কিন্তু তোমারই। সন্ধ্যা একটু নড়ে চড়ে উঠতেই রাত নিজেকে সামনে নিয়ে আদুরে কণ্ঠে ডেকে উঠল, সন্ধ্যা, জলদি উঠে বস। সন্ধ্যা চোখ মেলে রাতকে দেখে নিয়ে উল্টো দিকে ঘুরে বলল, তোমার সাথে কথা নাই। কথা বলতে বললাম কখন? খেতে বলেছে। যার সাথে কথা নেই তার কথাতে আমি খাবো কেন? সত্যি খাবি না? না। রাত প্লেটে ভাত মেখে নিয়ে বলল, তা কথা নাই কেন? এত জলদি তোর কথা ফুরিয়ে গেছে? সন্ধ্যা শুয়ে শুয়ে কথা বলে আরাম বোধ না পেয়ে উঠে বসলো। ঘুমে ঢুলতে ঢুলতে বলল, তুমি আমাকে বিজয়ী হতে দাওনি, তুমি শুধু আমার না সব মেয়ে জাতিকে অপমান করেছো। ওমা, আমি কখনো অপমান করলাম? তাহলে কি করেছো? যুদ্ধের ময়দানে আমাকে ফাঁকি দিয়ে পালিয়েছো, আমাকে 6 কাপড় খুলতে দাওনি। রাত হাতে দলা পাকিয়ে সন্ধ্যার মুখের সামনে ধরে বলল, আমি মোটেও অপমান করিনি। তুই ভুল সময় যুদ্ধে নেমেছিলে, মনে আছে? ওই দিন তুই আমাকে কি বলেছিলি? সন্ধ্যা মুখের সামনে ধরে রাখা ভাতের ডলাটা সরিয়ে বলল, কি বলেছিলি বিয়ের পর ছেলেরা মেয়েদের 5 কাপড় খুলে। তাহলে তুই বিয়ে না করে যদি 6 কাপড় খুলিস তাহলে কি হবে? বিজয়ী হতে হলে তোকে সব রুলস ফলো করতে হবে, মানে তোকে আগে বিয়ে করতে হবে। সন্ধ্যা রাতের হাত টেনে ভাত মুখে পুরে খেতে খেতে বলল, সত্যিই তো, আমি তো রুলস ভঙ্গ করতে গিয়েছিলাম, ভাগ্যিস তুমি মনে করে দিলে। কিন্তু এখন আমি কাকে বিয়ে করব? রাত দ্বিতীয়বারের মতো ওর মুখের সামনে ভাত ধরে বলল, কাউকে না। সন্ধ্যা ভাতটাও সরিয়ে বলল, কেন? কারণ তুই এখন পিচ্ছি মেয়ে, আর পিচ্ছি মেয়েকে কোনো ছেলে বিয়ে করবে না। সন্ধ্যা আবারও রাতের হাত টেনে মুখে ভাত পুরে বলল। তাহলে তুমি করবে? রাত ভাতের প্লেটটা রেখে বলল, তোর কি আমাকে ছেলে মনে হয় না? সেটা কখন বললাম? তাহলে কোনো ছেলে মাঝে কি আমি পড়ি না? সন্ধ্যা ভাতের প্লেটটা রাতের হাতে তুলে দিয়ে বলল, তুমি সবার মাঝে কেন পড়বে? তুমি তো আমার রাত ভাইয়া, তুমি আমাকে কত ভালোবাসো। এই যে আমাকে খাইয়ে দিচ্ছ, অন্যরা তো দিচ্ছে না, তাই তুমি আলাদা। আলাদা বলেই তো তুমি বিয়ে করতে পারবে। আমরা এক্ষুনি বিয়ে করব, তারপর 6 কাপড় খুলে আমি বিদ্রোহী নারী হব। রাত ভাতের প্লেট নিয়ে উঠে দাঁড়িয়ে বলল, কেন? তোর জন্য কি আমি ভালো বিয়ে করে জেলখানে পৌঁছে মরবো? সন্ধ্যা অসহায়ের মতো মুখ করে বলল, তাহলে আমি কাকে বিয়ে করব? আগে তো 18তে পা দে, তারপর ভাবিস। তখন ভেবে আমি সময় নষ্ট করতে পারবো না। আমার 18 হলে তুমি আমাকে সাথে সাথে বিয়ে করে নেবে।
সামান্য ভাবতে গেলে তো সময় নষ্ট হয়ে যাবে। হুম তোর সময় এত দামি? হুম। রাত সন্ধ্যার দিকে পানি বাড়িয়ে ধরল। পানি খাবো না। পানি আবার কি অপরাধ করলো? তুমি আগে আমাকে প্রমিস করো, আমার বিয়ে হওয়ার পর তুমি আমাকে 6 কাপড় খুলতে দিবে। ওকে, এভাবে বললে হবে না। তাহলে সন্ধ্যা দৌড়ে নিজের টেবিলে গিয়ে একটা খাতা নিয়ে কি সব লিখে এসে পড়ল। এখানে সাইন করো। রাত কাগজটা নিয়ে 2 লাইনের লেখা পড়তে লাগলো। আমি কথা দিলাম, সন্ধ্যাকে বিয়ে করার পর ওকে 6 কাপড় খুলতে দিয়ে ওকে বিদ্রোহী নারীতে গড়ে ওঠার সুযোগ করে দিব। এটাতে সাইন করলে কি হবে? তুমি যদি আমাকে 6 কাপড় খুলতে না দাও তাহলে আমি তোমার নামে মামলা করব। রাত চোখ দুটো বড় বড় করে বলল, তুই আমার নামে মামলা করবি? সাইন করো না, আমার গলায় ভাত আটকে আছে, পানি খাবো। আমাকে ব্ল্যাকমেল করছিস? হুম। রাত সাইন করে ওর হাতে কাগজটা ধরিয়ে দিয়ে বলল, যত্ন করে তুলে রাখিস, তোর কাছে না আসলেও আমার আসতে পারে। সময়ের তালে তালে মিলিয়ে সন্ধ্যা বড় হয়ে উঠেছে, আর তার চঞ্চলতায় কৌতূহলগুলোকে কমাতে রাত নানান চিন্তায় বিভোর। সন্ধ্যার জন্য 4টা প্রাইভেট টিউটার রেখেছে, দরকার হলে আরো রাখবে। এই মুহূর্তে ওর মাথায় নতুন নতুন আজগুবি চিন্তা ভাবনাকে দমাতে হলে ওকে ব্যস্ত রাখাটাকেই বেশি প্রশ্রয় দিচ্ছে রাত। সেফটি হিসেবে সবগুলো টিউটারই মেয়ে হিসেবে রেখেছে। প্রাইভেটে পড়ার, ক্লাসে পড়া, কোচিংয়ে পড়া, এ পরীক্ষা সে পরীক্ষা, আবার সামনেই টেস্ট শুরু হওয়াতে বেশ ব্যস্ত আর ক্লান্ত সময় কাটাচ্ছিল সন্ধ্যা। এতে যেন রাতের ভেতরের অজানা ভয়ের আশঙ্কা কমে আসছিল। ঠিক এই সময়ে হঠাৎ সন্ধ্যা বই খাতা নিয়ে হাজির, চুপচাপ রাতের পাশের চেয়ার টেনে অঙ্ক কষতে শুরু করে দিয়েছে। রাত কিছু জিজ্ঞেস করতে চাইলেও করছে না। ভেতরে ভয়েরা এক দফা নাচানাচি শুরু করে দিয়ে দ্বিতীয় দফাতে শুরু করবে। না জানি আজ কি ইচ্ছে নিয়ে হাজির হয়েছে। দেখতে দেখতে 1 ঘন্টা পার হয়ে দ্বিতীয় ঘন্টার জানান দিচ্ছে ঘড়ির কাঁটায়। ঠিক তখনই সন্ধ্যা অঙ্ক কষেই যাচ্ছে। এতে রাতও একটু স্বস্তি পেল। তাহলে কি মেয়েটা এবার সত্যি বড় হচ্ছে? হবে না কেন, কয়েক মাস পরেই যে এসএসসি দিবে। সন্ধ্যা চুপচাপ 2 ঘন্টা অঙ্ক কষে নিয়ে রাতের সামনে খাতাটা দিয়ে বলল, রাত ভাইয়া দেখো তো সব ঠিক আছে নাকি? রাত গভীর পর্যবেক্ষণে কলম খুঁচিয়ে দেখায় যেই না ডুব দিয়েছে তখনই সন্ধ্যা বলে উঠল। তুমি কি সিগারেট খাও? রাত নিজের মনোযোগ খাতাতে রেখেই ছোট্ট করে বলল, না। তাহলে আমি সিগারেট কোথায় পাবো? এবার রাতের টনক নড়ে উঠল। সন্ধ্যার দিকে তাকিয়ে বলল, তুই সিগারেট দিয়ে কি করবি? দরকার আছে, তুমি আমাকে এনে দাও। তোর কি এখন আমাকে সিগারেটের ধোঁয়া খাওয়ানোর ইচ্ছে জেগেছে? তোমাকে খাওয়াবো কেন? আমি ছ্যাঁকা খাইছি, আমি খাবো। সন্ধ্যার কথাতে রাত চমকে উঠল, সেটা প্রকাশ পাচ্ছে না, শান্ত স্বরেই বলল, ছ্যাঁকা খেয়েছিস মানে? উফ, তুমি ছ্যাঁকা খাওয়া বোঝো না? তুমি তো খুব বাহাদুরি দেখাও, আমার থেকেও কত বড়, অথচ ছ্যাঁকার মানেই বোঝো না। এত বকবক না করে আসল কাহিনী বল। সন্ধ্যার বিরক্তিমাখা মুখটা নিমেষেই লজ্জায় মেখে যাচ্ছে। যেমন তেমন লজ্জা না, মহিমামণির লজ্জা যাকে বলে। লজ্জাতে সন্ধ্যা খাতাতে আঁকিবুকি আঁকতে আঁকতে চোখের চাহনি লুকানোর চেষ্টা করছে। মুখে কথা নেই, এমনই এক ভাব যে তার লজ্জা দেখে রাত সব বুঝে নিবে। রাত সন্ধ্যার হাত থেকে খাতাটা টেনে সরিয়ে পড়ল। চুপ করে আছিস কেন? আমার দিকে তাকাতো। সন্ধ্যা একপল তাকিয়ে সাথে সাথে আবারও চোখ নামিয়ে নিয়েছে। এমন সন্দেহ আশ্চর্য আচরণে রাতের ভেতরটা তখন ঠিপ ঠিপ করে উঠেছে। ও কি তাহলে কচি বয়সের প্রেমে ডুবেছে? কিন্তু কি করে সম্ভব? রাত কিছুটা জোর গলায় আবারও বলল, বলবি কিছু? সন্ধ্যা মাথা উপর নিচ করে হ্যাঁ বোঝাতে রাত নিজের দমটা বন্ধ করে আবার বলল, তাহলে বল। এবার হুট করে সন্ধ্যার সব লজ্জা ভাগ নিজে থেকে আলাদা করে নিয়েছে। অনেকটা ঢিল মেরে ফেলে দিয়ে নিজেকে স্বাভাবিক করে বলল, পরশুদিন। রাত তাড়াহুড়ো করে বলল, পরশুদিন কি? উফ, আমাকে বলতে দিবে তো? চুপ করে শোনো। ওকে বল। পরশুদিন ক্লাস শেষে গেটে দাঁড়িয়ে তোমার জন্য অপেক্ষা করছিলাম, ঠিক তখনই। তখনই কি? দূর, বলবোই না। কেন? তুমি মাঝখানে প্রশ্ন করে আমার লাভ স্টোরিকে অপমান করছো। তোর লাভ স্টোরি? তোর লাভ স্টোরি হয়ে গেছে? কেন, আমার লাভ স্টোরি হওয়া নিষেধ নাকি? বুঝেছি, তুমি আমার লাভ স্টোরির সাথে আমাকেও অপমান করছো। তোমাকে আর কিচ্ছু বলবো না। সন্ধ্যা রাগ দেখিয়ে উঠে যেতে নিলে ওর হাতটা চেপে ধরে রাত অসহায় গলায় বলল, করবো না। কি? অপমান প্রশ্ন করবো না। বল না, পরশুদিন কি হয়েছিল? ঠিক হুম,
সন্ধ্যা এবার বেশ আরাম করে বসলো, পা দুটো চেয়ারে তুলে ভাঁজ করে নিয়েছে। জ্ঞানী জ্ঞানী ভাব নিয়ে বলল, ঠিক তখনই দুটো ছেলে আমার সামনে দিয়ে হেঁটে গেল। একটা ফর্সা তোমার মতো, আরেকটা কালো বর্ণের। যে ছেলেটা কালো সে একটা কালো শার্ট পরেছিল, গলায় মোটা শিকল চেন, চোখে কালো সানগ্লাস, হাতে প্লাস্টিক ফিতে, পায়ে কালো চামড়ার চিকন ফিতের জুতো। উফ, কি যে সুন্দর লাগছিল না রাত ভাইয়া, আমি তো হা করে তাকিয়ে রইলাম। আর সাথে সাথে ক্রাশ এবং প্রেম একসাথে খেয়ে বসলাম। প্রথমে ক্রাশটা বেশি পার্সেন্ট থাকলো, এখন মনে হচ্ছে প্রেমটা বেশি ছিল। সন্ধ্যার কথাতে রাত হা করে তাকিয়ে রইল। এমন কালো পাহাড়ের প্রেমে পড়ে গেল। এক দেখা এত রাত কিছু হয়ে গেল। হলোই তো। তো এটার সাথে ছ্যাঁকা কি করে আসলো? এসেছেই তো। আমি যে কাল সারাদিন ক্লাস না করে গেটের সামনে দাঁড়িয়ে আমার কালা প্রেমের অপেক্ষায় ছিলাম, সে কেন এলো না? তুমি জানো আমি কত আশা নিয়ে দাঁড়িয়েছিলাম, চিঠিও তো লিখেছিলাম, কিন্তু সে আমার সব আশা, সব প্রেম, আমার প্রেমময় চিঠি, সব অক্ষরগুলোকে ভেঙে গুঁড়ো গুঁড়ো করে দিয়েছে। তুমিই বলো, আমি এইটুকু মেয়ে হয়ে এত বড় কষ্ট, এত বড় ছ্যাঁকা কি করে সইব? একদিন আসলো না বলে তুই ছ্যাঁকা খেয়ে ফেললে? এক দেখা যদি প্রেম হয় তাহলে একদিন দেখা না হলে ছ্যাঁকা হবে না কেন? অবশ্যই হবে। রাগে হাত পায়ে জ্বলন শুরু হয়ে গেছে। ইচ্ছে করছে সন্ধ্যাকে কষে দুটো চর মেরে বুঝিয়ে দিতে। প্রেম আর ছ্যাঁকা মিলেমিশে এক হয়ে গেলে কেমন হয়? এখন বলো, আমার সিগারেট কখন এনে দিবে? আমার কিন্তু কালো কালার সিগারেট চাই। কালো লাগবে কেন? ও মা, আমার কালো প্রেমের শো পালন করতে হলে তো কালোই লাগবে। আর আমি কি এমনি এমনি প্রেমে পড়েছি নাকি? তুমি জানো না কালো আমার ফেভারিট কালার। কালো দেখলেই আমার খেয়ে ফেলতে ইচ্ছে করে। আচ্ছা রাত ভাইয়া, তুমি কেন কালো হলে না? তাহলে আমি তোমাকেও খেয়ে নিতাম। আমাকে খেয়ে নিতে? তবে তোমাকে খেতে আমার অনেক কষ্ট করতে হতো। তুমি যে সুঠাম দেহের অধিকারী, এখন থেকে তুমি না খেয়ে থাকবে। কেন? যাতে তুমি চিকন ফিনফিনে হয়ে যাও, তাহলে আমার খেতে সুবিধা হবে। আমাকে খেয়ে কি করবে? পেটে নিয়ে ঘুরবো আর সবাইকে বলে বেড়াবো আমার রাত ভাইয়া আমার পেটে থাকে। এসবই পারবি, আমি যা চাই তা পারবি না। বকে না রেখে পেটে রাখার প্ল্যান করে ফেলেছিস। কদিন পর বলবি, রাত ভাইয়া তুমি পুচকি লাল পিঁপড়ে হলো না কেন? তাহলে আমি তোমাকে পায়ে পিষে দিতাম। তুমি জানো না লাল রঙ আমার কত অপছন্দের? কিন্তু আমি যে অপেক্ষা আছি তোর ভালোবাসায় পিষে যেতে, মিশে যেতে তোর মনের হাজার রঙের রংধনুতে। সন্ধ্যা, রুমে যা। কেন? আমার ঘুম পাচ্ছে। কিন্তু আমার সিগারেট? সিগারেটের কথা শুনতেই রাতের চোখ দুটো অগ্নিলীলায় লীলায়িত। একটা কেন, হাজারো সিগারেট ওই লীলাতে জ্বলে ধ্বংস হয়ে যেতে পারে। কিন্তু রাগটাকে চোখের পাতায় আড়াল করে বলল, আমি এনে দিতে পারবো না। কেন? আমার কাছে টাকা নেই। টাকা নেই মানে? তুমি এত দামড়া ছেলে, অথচ সামান্য একটা সিগারেট কেনার টাকা নেই? না, নেই। তাহলে মামির কাছ থেকে নাও, আম্মু আব্বুর কাছ থেকেও নাও, আমার কাছ থেকেও নিতে পারো। আমি কারো কাছ থেকে নিতে পারবো না। তুই কি এখন যাবি? তুমি এমন চোখ বন্ধ করে কথা বলছো কেন? ঘুমাচ্ছে তাই। সন্ধ্যা রাতের চোখের সামনে হাতটা নাড়িয়ে বলল, দাঁড়িয়ে দাঁড়িয়ে ঘুম? হুম। তোমার এক্ষুনি ঘুমাতে হচ্ছে? তোমার জন্য আমি আমার কালা প্রেমের শোকটাও পালন করতে পারলাম না। তুমি একটা পচা 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 গন্ধ পোকার মতো পচা। সন্ধ্যা বিড়বিড় করতে করতে বের হয়ে গেল। তীব্র নিকোটিনের গন্ধ ঠেকছে রাতের নাকে। ঘুমের ঘোরে গন্ধটা বারবার মাথাটা নাড়িয়ে দিল, তখনও বুঝে উঠতে পারছিল না রাত। এপাশ ওপাশ করে ঘুমের মাঝেই বিভোর, কিন্তু কারোর লাগাতার কষ্টায়িত কাশির চোটে রাত লাফিয়ে উঠল। কি হচ্ছে বোঝার জন্য চারপাশে চোখ বোলাচ্ছে। সজাগ থাকায় গন্ধটা এবার ব্রেনে প্রচন্ড চাপ লাগিয়েছে। বিছানা ছেড়ে চটজলদি লাইটটা অন করতে রাতের মাথা নষ্ট হওয়ার উপক্রম। নিজের রুমের এক কোণে বসে আছে সন্ধ্যা। কালো কাপড়ে নিজেকে মুড়িয়ে নিয়েছে। কালো ঝলমলে কাজ ছাড়া খোলা চুল, চোখে কাজল, ঠোঁটেও কি কালো লিপস্টিক লাগিয়েছে নাকি? না হলে এত কালচে রঙে হেসে উঠে আছে কেন? কিন্তু তাও নিখুঁতভাবে বোঝার সময় নেই রাতের। কালো রঙা ঠোঁট দুটোতে 4 আঙুলে চেপে আছে কালো জ্বলন্ত সিগারেট। রাত দৌড়ে গিয়ে সিগারেটটা ধরতে যাবে, তার আগে সন্ধ্যা দ্বিতীয় দফায় কেসে উঠেছে। কাস্তে কাস্তে দম যায় যায় অবস্থা। রাত ওর পিঠে হাত বুলাতে বুলাতে বলল, তুই সিগারেট কই পেলি? আমি কিনে এনেছি। তোমার মতো আমি দামড়ি না হলেও আমার কাছে অনেক টাকা আছে। তুমি আমার লাভ স্টোরির শোক পালন করতে না দিলে কি হবে? আমি তো পালন করবই, আমার পেহালা পেহালা পেয়ার।
সন্ধ্যা কিছুটা স্বাভাবিক হয়ে আসাতেই ওর হাত চেপে ধরল রাত। সিগারেটটা শক্ত মুঠোতে চেপে ধরে আছে সন্ধ্যা। সন্ধ্যা, ওটা আমাকে দে বলছে। তোর হাতে লেগে যাবে। দিব না, আমি আমার কষ্ট ভুলবো। আমার কালাপ্রেম কেন এলো না? কেন ছ্যাঁকা দিল আমাকে? কেন কেন কেন? তোর কেন এর উত্তর পরে দিচ্ছে, আগে এটা ছাড়। কেন ছাড়বো? আমি তো এখনো ভালো করে খাইনি। পেটে ঢোকার আগে কাশির সাথে সব বেরিয়ে আসছে। সব যদি বেরিয়ে আসবেই, তাহলে এগুলো কেন খায়? এই মুহূর্তে সন্ধ্যার কথার উত্তর দেওয়ার অবস্থায় নেই রাত। রাতের হাত থেকে নিজের হাতটা ছাড়িয়ে সিগারেটটা পুনরায় মুখে পুরল সন্ধ্যা। এবার বেশ খেপে গেল রাত। কিছুটা জোরপূর্বক সিগারেটটা কেড়ে নেওয়ার চেষ্টা করছে। দুজনের ধস্তাধস্তিতে সিগারেটের অগ্নি মুখটা গিয়ে রাতের হাতে লেগেছে। রাত নিচু শব্দে আ করে উঠতেই সন্ধ্যা নিজের হাতটা সরিয়ে নিয়েছে। তাতে যেন রাতের সুবিধা হলো। সিগারেটটা নিয়ে মেঝেতে ফেলে দিয়েছে। সন্ধ্যা বেশ ভয় পায়নি। রাতের ঝলসে যাওয়া জায়গাটা হাত দিতে গেলে রাত ওকে আটকে দিল। দাঁতটা ব্রাশ করে শুয়ে পড়। তোমার বুঝি খুব লেগেছে? সরি রাত ভাইয়া। কোথায় যে লেগেছে সেটা যদি বুঝতে। বুঝবো না কেন? আমি কি কানা? এই তো আমি দেখতে পারছি তোমার হাতে লেগেছে। যা রুমে যা। সন্ধ্যা চলে যেতেই রাত উঠে দাঁড়ালো। মেঝেতে পড়ে থাকা আংশিক বেঁচে থাকা জ্বলন্ত সিগারেটটা উঠিয়ে নিল। এই সিগারেটের মতো আমার ভেতরটাও কি তুই এইভাবে চালিয়ে শেষ করে দিতে চাচ্ছিস? এদিকে আমি তোকে আমার বউ বানানোর স্বপ্ন নিয়ে প্রতিটা রাতে চোখ বন্ধ করছে একটি নতুন আসার দিনের জন্য। আর তুই কি করছিস? তোকে এত এত আগলে রেখেও কেন আমার মাঝে বন্দি করতে পারছি না? যত বড় হচ্ছিস তত আমার জালকে ছিঁড়ে ছিঁড়ে বের হয়ে আলগা হয়ে যাচ্ছিস। তুই কবে আমার ভেতরটা বোঝার চেষ্টা করবি? আমি পাগল হয়ে গেলে? সিগারেটের শেষ অংশটুকু শেষ হওয়ার আগেই নিজের হাত চেপে ধরল রাত। সন্ধ্যার বেখওয়ালি জ্বালিয়ে দেওয়ার জায়গাটার ঠিক পাশে পাশাপাশি দুটো ঝলসে যাওয়া বৃত্তের দিকে তাকিয়ে বলল, আমি তোর পাশে ঠিক এভাবে সারা জীবন থাকার জন্য অপেক্ষমান অর্ডালে চলছে। আর তুই এক পলকের কালো পাহাড়কে দেখে প্রেমে ধসে পড়ছিস। আমার ছ্যাঁকাকে সিগারেট খেয়ে শোক পালন করছিস, সাথে আমাকেও পুড়িয়ে মারছিস। আমাকে এত জ্বালাচ্ছিস তো? এর শোধ আমি তুলব, ঠিকই তুলব। শুধু সময়ের অপেক্ষা আছে। আজকে সন্ধ্যার এসএসসির পরীক্ষা শুরু। সারা রাত নির্ঘুমে কাটিয়েছে রাত। সন্ধ্যার পরীক্ষা নিয়ে নয়, যেখানে সন্ধ্যা সিট পড়েছে সেইখানটার জন্য। ছেলেদের থেকে দূরে দূরে রাখার জন্য যত কৌশল আছে সব ঢেলে দিয়ে অতিরিক্ত থাকলেও সেটাও প্রয়োগ করেছে সন্ধ্যার উপর। তবুও মনের ভেতরে ভয়েরা কুকড়ে ওঠে। পরীক্ষা গার্লস স্কুলে নয়, অন্য স্কুলে দিতে হবে। আবার না জানি কোন ছেলের উপর ক্রাশ খেয়ে কোন ভয়ঙ্কর ঘটনা ঘটায়। পরীক্ষা শেষে রাত সন্ধ্যাকে নিয়ে বাসায় ফিরছে। এই নিয়ে বিনিয়ে বারবার জানার চেষ্টা করছে নতুন কিছু ঘটিয়েছে নাকি, কিন্তু ওকে তো স্বাভাবিকই লাগছে। তাহলে কি এবার একটু স্বস্তির নিঃশ্বাস নেওয়া যায়? মুখের মধ্যে নরম ভারী কিছু চাপ পড়তেই রাতের ঘুম ভেঙে গেল। ঠোঁট মেললেও কিছু দেখতে পাচ্ছে না। মুখের উপর খসখসে কিছু একটা বারবার ঘষা লাগছে। বারবার নড়ে ওঠাতেই বুঝতে পারলো সন্ধ্যার পেট ছুঁয়ে আছে রাতের নাকে। রাত দম বন্ধ করে বলে উঠল, নিঃশ্বাস আটকে মারবি তো? বালিশ চেপে ধরে মেরে ফেল না। পেট দিয়ে চেপে ধরাচ্ছিস কেন? একটু শান্তিতে মরতে দে। উফ, তোমার ফোনটা কোথায়? খুঁজে পাচ্ছি না। ফোন খোঁজার জন্য এইভাবে মেঝেতে পা ঠেকিয়ে উপত হতে হবে? তা আমার মুখের ওপর দিয়ে? বুদ্ধি কি তোর হবে না? তুই কি এখনো ছোট আছিস? তোর বড় হওয়ার সাথে সাথে যে আমার অনুভূতিগুলো জড়তা কাজে উঠতে চাচ্ছে সেটা বুঝছিস না? তুমি কি বিড়বিড় করছো রাত ভাইয়া? আমার সুরসুরি লাগছে। চুপ করে থাকতে পারো না? মোবাইলটা কোথায় রেখেছো? রাত সন্ধ্যার কোমরটা পেঁচিয়ে ধরে নিজের কাছ থেকে সরিয়ে দিল। উঠে বসে হাবাতে হাবাতে বলল, এত রাতে আমার ফোন দিয়ে কি করবি? আমার একটা কল আসবে। তোর কল? আমার নাম্বারে? তা এত রাতে কি করবে? রিমান। রাত আতঙ্ক ভরা কণ্ঠে বলল, রিমান্ডটা কে? এই যে আজ এক্সাম হলে আমার পাশে যে বসেছিল সে। কে বসেছিল? রিফান। উফ, কি সুন্দর দেখতে। চুলগুলো কি সুন্দর কোকড়ানো, যেন সাগরের ঢেউ খেলে আছে। তোমার চুলগুলো এমন সরলা কেন? তুই আবার ক্রাশ খেয়েছিস? দূর, আমি কেন ক্রাশ খেতে যাব? যদিও দেখতে অনেক সুন্দর, কিন্তু আমি ক্রাশ খাওয়ার আগে সেই তো খেয়ে ফেললো, তাই আমাকে আর কষ্ট করে খেতে হয়নি। সন্ধ্যা কথা শেষ করতেই রাতের ফোনটা বেজে উঠছে। তাতে যেন সন্ধ্যার উত্তেজনা দ্বিগুণ বেড়ে গেল। ফোনটা হাতে নিতে গেলেই রাত ছো মেরে ফোনটা নিয়ে নিল। স্ক্রিনে তাকিয়ে দেখতে পাচ্ছে আননোন নাম্বার।
রিমান ফোন করেছে তো, দাও আমি কথা বলবো। রাত ফোনটা সাইলেন্ট করে বলল, না, শায়ান ফোন করেছে। সত্যি? আমি তোর সাথে মিথ্যে বলবো? সন্ধ্যা দেওয়াল ঘড়িটার দিকে তাকিয়ে দেখলো ঠিক 3টা বাজে। অনেকটা ভঙ্গুর মন নিয়ে বলল, কিন্তু ও তো বলেছিল ঠিক 3টা বাজে কল দিবে, তাহলে কি আমি নাম্বার ভুল দিয়ে এসেছি? রাতের ফোনটা অনর্গল বেজেই যাচ্ছে। নম্বরটার উপর কঠিন মনোযোগে চেয়ে আছে রাত। যদি সম্ভব হতো সে এতক্ষণে ফোন পদে রিমানের হাত, পা, গলা, মাথা, নাড়ি ভুড়ি যা আছে সব কেটে কুটে টুকরো টুকরো করে দিয়ে আসতো। এত বড় সাহস! আমার স্বপ্নবধূর সাথে প্রেম করতে চায়। তোর স্বপ্নেও বিয়ে হবে না। বলার কি আছে? ক্রাশ না খেলে নাম্বার চাইলো কেন? নাম্বার চাইলে দিয়ে দিতে হবে? তুই কি দানবান হয়ে গেছিস যে কেউ কিছু চাইলে তোকে দিয়ে দিতে হবে? কিছু কই দিলাম? আমি তো শুধু নাম্বার দিয়েছি। তাই বলে আমার নাম্বার দিয়ে আসবে? আমার ফোন দিয়ে তো অন্য ছেলের সাথে প্রেম করবে, তাও আমার সামনে? তো কি করব? তোমরা কেউ আমাকে ফোন কিনে দিয়েছো? আমার ফোন থাকলে তো আমার নাম্বারই দিতাম। তুমি জানো ওর সামনে আমার প্রেস্টিজ পাঞ্চার হয়ে গেছে। আমরা দুজনই এসএসসি দিচ্ছি, অথচ ওর ফোন আছে, আমার ফোন নেই। কেন নেই? রাত বিড়বিড় করে বলল, ফোন নাই তাই তুই নাম্বার বিলে আসছিস, আর ফোন থাকলে কি করতে? কারো তো চাওয়া লাগবে না, নিজ থেকে সেধে সেধে নাম্বার বিলে আসতে। হে মেয়েটা আমাকে একটা রাতও ঠিক মতো ঘুমাতে দিল না। মরণ ঘুমটাও কি শান্তিতে ঘুমাতে পারবো? চুপ করে আছো কেন? বলো কেন নেই? রিমান তো আমার নাম্বারই চেয়েছিল, আমি বললাম আমার ফোন নাই, সাথে সাথে ওর মুখটা কেমন কালো হয়ে গেল। আর তুমি তো জানো আমার কালো রং কত প্রিয়, তাই আব্বুর নাম্বার দিয়ে এসেছি। রাত শব্দহীন দাঁতে দাঁত চেপে বলল, আমি তোর আব্বু? তুমি আমার আব্বু হতে যাবে কেন? মাত্রই তো বললি আব্বুর নাম্বার দিয়ে এসছিস। ও, কালগত ভুল করেছি, আমি দিতে চেয়েছিলাম, কিন্তু আমার তো আব্বুর নম্বর মুখস্থ নাই, তাই তোমারটা দিয়ে এসেছি। কেন দিলি? আমাকে জিজ্ঞেস করেছিলে? আমার সব কিছুই তো তোমার নাম্বার দেওয়া, গার্ডিয়ানের নাম্বারও তো তোমার দেওয়া, তুমি নিজ থেকেই তো দাও। আজকে তো ওই দিন বলেও দিয়েছিলে কখনো কোনো প্রয়োজন পড়লে যেন তোমার নাম্বার দিয়ে আসি, আর এখন বলছো জিজ্ঞাসা করিনি কেন? তুমি তো দেখছি দুমুখ মানুষ। আর আগে রাতের বেগতিক অবস্থা, না পারছে নিয়ন্ত্রণে আনতে, আর না পারছে সহ্য করতে, আর না পারছে উগলে দিতে। কি করবে, কি বলবে, কি বলা উচিত বা কি করা উচিত কিছু বুঝে উঠতে পারছে না। তবে কষ্ট হচ্ছে, খুব কষ্ট। বুক শূন্য হয়ে যাওয়া ভয়ের কষ্ট। এই কষ্ট সে কিভাবে সামলে উঠবে? রাত ভাইয়া তোমাকে কেমন জানি দেখাচ্ছে, তুমি রাগ করেছো? সন্ধ্যার দিকে তাকাতেই সন্ধ্যা আবারও বলল, তোমার চোখগুলো কেমন লাল হয়ে আছে, কি হয়েছে? কিছু না, কাঁচা ঘুম ভেঙে গিয়েছে তাই। তুই কেমন রুম থেকে যাবি? তুমি সব সময় আমাকে তাড়িয়ে দাও কেন? সন্ধ্যার এমন প্রশ্নে রাতের কান্না আসছে, বুক ভেঙে কান্না। বুকটা বুঝে তার দুমড়ে মুচড়ে ছিঁড়ে কান্না আসতে চাইছে। তবে এই কান্না কি সন্ধ্যা দেখতে পারবে, শুনতে পারবে, নাকি বুঝতে পারবে? কিছু করতে পারবে না, কিচ্ছুটি না। এই কান্না শুধু অন্তরাত্মার জন্য। রাত নিরাশ কণ্ঠে বলল, দাঁড়িয়ে দিচ্ছি না, ঘুম পাচ্ছে ভীষণ, তাই রুমের লাইটটা নিভিয়ে দিয়ে যাস। রাত সন্ধ্যার কথার উত্তরের অপেক্ষা না করে শুয়ে পড়েছে। উল্টো দিকে ঘুরে হাতের কনুই দুটো একসাথে করে মুখটা গুজে নিয়েছে, চোখটা বন্ধ করে ভাবছে, তোকে তাড়ানোর মতো কোনো শক্তি আমার কাছে আছে স্বপ্নবধূ? আমি তো চাই আমার এই রুমটার মধ্যে তোর চরণগতির ঝঙ্কারের শব্দে মুখরিত হোক, তোর শব্দ বাক্যে মাতিয়ে উঠুক, তোর নিঃশ্বাসের শব্দে ভরে উঠুক মাদকতায়। কিন্তু তুই কি চাস? তোর এত এত চাওয়ার মধ্যে আমি নেই, অথচ তোর সব চাওয়া আমার মাধ্যমে তোকে পূরণ করতে হয়। কেন এমন হয় স্বপ্নবধূ? তুই কি এভাবে আমাকে জ্বালিয়ে ছাড়খাড় করে দিবে? তুই কি একটু বুঝিস না আমার ভেতরকার অনুভূতি? সন্ধ্যা রাতের মাথার কাছটাতে বসলো, গলার স্বর বেশ দৃঢ় করে বলল, আমি চলে গেলে যদি রিমান কল দেয় তখন তো আমাকে পাবে না। আমি আর একটু থাকি, আমি থাকলে কি তোমার খুব অসুবিধা হবে? রাত ধপ করে উঠে বসলো। এক কঠিন ঝাড়ি দিতে চাইলেও দিতে পারল না। সন্ধ্যার অনুরোধমুখী মুখটা দেখে রাত আবারও হতাশ হলো। অন্য একটা ছেলের সাথে প্রেম করার জন্য তুই আমার রুম অপেক্ষা করবি এই মাঝরাতে? আমাকে এটাও সহ্য করতে হচ্ছে। এর থেকে ভালো হতো তুই এক গ্লাস বিষ এনে দিয়ে বলতি, রাত ভাইয়া তুমি এই বিষটুকু খেয়ে মরে যাও তো, আমি তোমার মরে যাওয়া পর্যন্ত অপেক্ষা করব। আমি তাও হাসি মুখে খেয়ে নিতাম। রাত দীর্ঘশ্বাসটা বুকে আটকে রেখেই সন্ধ্যাকে তাড়া দিয়ে বলল, অনেক রাত হয়েছে, যাও ঘুমোতে যাও, কল আসলে আমি তোকে রেখে দিব।
সন্ধ্যার নাছরবান্ধা দেখে সময়টুকুও নিল না। কথার তালে তালে ওকে রুম থেকে বের করে দিয়ে দরজাটা ঠাস করে আটকে নিল। দরজায় নিজের পিঠটা ঠেকিয়ে বলল, আমি আর সহ্য করতে পারছি না, নিজেকে কন্ট্রোলে রাখতে পারছি না। তুই আর 1 মিনিটও যদি আমার সামনে থাকিস, আমি ভয়ঙ্কর কিছু করে বসতাম। কি করতাম জানি না, তবে খুব ভয়ঙ্কর কিছু। সামনে চোখে পড়তেই বেডটার উপর সাদা আলো জ্বলে উঠেছে। মোবাইলের আলোটাকে রাতের কাছে অগ্নিকুণ্ডলী মনে হচ্ছে। দ্রুতগামীতে ফোনটা তুলে নিয়ে সজোরে আছাড় মারল দেওয়ালটাতে। কয়েক টুকরো না হলেও 2-3 ভাগ হয়ে ছড়িয়ে পড়েছে। তাতেও যেন রাতের রাগ কমার নামগন্ধ নেই। নিজের রাগটাকে হজমে আনতেও সেই ছোট্ট টুকরোগুলোকে তুলে নিয়ে আরো কয়েক টুকরোতে ছিন্ন ভিন্ন করে ফেলল। গালে কারো ভালোবাসার স্পর্শে ঘুম ভেঙে গিয়েছে তিয়ামতির। চটপট উঠে বসতেই তিয়ামতির কোলে মাথা রেখে শুয়ে পড়েছে রাত। তিয়ামতিও ছেলের চুলে আঙুল বুলিয়ে দিতে দিতে বলল, আমার ছেলেটার বুঝি মন খারাপ? অনেক দিন বাদে মামুনিল আদল খেতে এসেছে যে। খুব কষ্ট হচ্ছে কি মামুনি? ভালোবাসা তো কষ্টের কেন? আমি কেন এমন কষ্টের সাগরে ডুবতে গেলাম? দিনে দিনে আমি যে অতলে ডুবে যাচ্ছি। তিয়ামতি ছেলের গালের হাত ছোঁয়ায় আঙুলে নিতেই হাতটা ভিজে উঠেছে। বুকের ভেতরটা ধক করে উঠল। তাড়াহুড়োই বলল, আমার বাবুটা কি কাঁদছে? কি এমন হলো যে চোখ গলে গিয়েছে? আমার ছেলে তো এমন নরম মনের মানুষ নয়। মায়ের সাথে রাতের বন্ধুত্বপূর্ণ সখ্যতা, ছোটখাটো খুঁটিনাটি নানান লজ্জাজনক ঘটনাও আম্মুর সাথে শেয়ার করা হয়, কিন্তু সন্ধ্যার ব্যাপারে এতটা খোলসাভাবে কখনোই কিছু বলা হয়ে ওঠেনি। যতই হোক, মা তো একটু লজ্জার পর্দা না থাকলে চলে, কিন্তু আজ এই লজ্জার পর্দাটাকে সরিয়ে ফেলতে ইচ্ছে করছে। খুব করে মনটা চাইছে একটু মন খুলে কারোর সাথে দুটো কথা বলতে। এভাবে চেপে রাখতে রাখতে ভেতরের রাগটাও কেমন খিটখিটে হয়ে যাচ্ছে। যদি সেটা বেরিয়ে আসে, তাও আক্রমণ করে বসে সন্ধ্যা দুপুর, তাহলে কি সহ্য করতে পারবে? এত মিশুকতাটা যদি হারিয়ে যায়? রাত উঠে বসে তিয়ামতির কাঁধে মাথা রাখলো। ধীর স্বরে পুরো ঘটনা খুলে বলেছে। সবটা শোনার পর তিয়ামতি না রাগ হলো, না মন খারাপ হলো, না কোনো খারাপ লাগা কাজ করলো, না কোনো কষ্ট হলো। সে দিব্যি অট্ট হাসিতে ফেটে পড়ছে। এতে বেশ অভিমানের বিশাল এক ছায়া নিয়ে রাত অভিমানী সুরে বলল, তুমি তোমার ছেলের কষ্টের কথা শুনে হাসছো? বলছে তুমি আর আমাকে ভালোবাসো না, তোমাকে আর কিছুই বলবো না। রাত অভিমানে পা চালালেও তিয়ামতি পেছন থেকে বলে উঠল, তুই জানিস তোকে এখন কতটা বাচ্চা লাগছে? তিয়ামতির প্রশ্নে রাত থমকে গিয়েছে, তবে পিছু না ঘুরেই বলল, না। তিয়ামতি শরীরের কম্বলটা পাশে ফেলে ছেলের কাছে গিয়ে কান টেনে ধরে বলল, 5 বছরের বাচ্চার থেকেও ছোট্ট, কিন্তু আমার ছেলেটার বাহিলটা তো এখন পূর্ণ যুবকের ছায়া ধকভক করছে। কিন্তু তবু কেন আমি তার মাঝে একটা বাচ্চাকে দেখতে পাচ্ছি? আর তুই বা কেন এমন বাচ্চাদের মতো করছিস? হুম। এর কারণ হলো তোর আর আমার মধ্যে এক নির্ভরশীলতার, ভরসা, অসীম ভালোবাসা রয়েছে, যেগুলো তোর আমার ভরসাল থেকে তুই একটু একটু করে কোলে কোলে তুলেছিস। জীবনের সবচাইতে নমনীয় মুহূর্তটা হলো 0 থেকে 5 বছর। এই বয়সে একটা বাচ্চা সামান্য ছোঁয়াতেই ভলসাল হাত দুটো চিনে ফেলে। সেই জন্যই প্রত্যেকটা বাচ্চা, যতই বলো হোক না কেন, মা বাবার কাছে আসলেই সে নিজের লোভটা ভুলে গিয়ে একটা শিশুতেই চলে আসে। ইচ্ছে করলেই সে আসে এমনটা নয়, স্বভাব সুলভ এসেই যায়। তাহলে সেই দিক দিয়ে সন্ধ্যার আচরণটাকে আমি স্বাভাবিকই মনে করছি। ওর 15 বছর বয়সের সবটা সময় তোর সাথে কাটিয়েছে, আর এখনও কাটাচ্ছে। সেই ছোট্টটি থেকে তুই ওর পথ প্রদর্শক হিসেবে পথ চিনিয়ে দিচ্ছিস। ও কোন পথে পা ফেলবে সেটা তুই দেখিয়ে দিচ্ছিস, আর ও চোখ বন্ধ করলে সেটাই কোলে যাচ্ছে। আমার তো মনে হয় ওর মা এটাও জানেই না সন্ধ্যার পছন্দের খাবার কি, এখন কি ও কোন ক্লাসে পড়ে এটাও বলতেই হলেও কিছুক্ষণ থাকবে। তাহলে এবার তুই বল, ওর বাচ্চা সুলভ আচরণে ওর কি কোনো দোষ আছে? রাত চুপ করে আম্মুর কথা শ্রবণ করে যাচ্ছে। তিয়ামতি গলাটা ভিজিয়ে গম্ভীর সুরে বলল, তবে এর পিছনে আরেকটা কারণও আছে। তুই ওকে যেভাবে আগলে লাগছিস সেটা বেশি হয়ে যাচ্ছে। ওকে বলো হওয়ার জন্য তুই কোনো স্পেস দিয়েছিস কি?
কিছু শিখতে হলে, বুঝতে হলে সামাজিক সক্ষতার প্রয়োজন। সেটা কি ও পেয়েছে? আমি যতটুকু জানি, ওর তো কোনো ফ্রেন্ডও নাই। কেন নেই সেটা তুই ভালোই জানিস। কিন্তু এতটা বন্দি কলাটা কি ঠিক হচ্ছে? পাখি তো চাইবে একটু খোলা আকাশে উড়তে। এখন আকাশে উড়তে পারলিবে না দেখি তো নির্দিষ্ট পানি আঁকলে ধরবেই। সন্ধ্যাও তেমনই, ও হুটহাট চোখে যা দেখছে সেটাই মধ্যেই আনন্দ খুঁজে পাচ্ছে, সেটা আঁকলে ধরতে চাইছে। এখন সেটা ভালো কি মন্দ সেটা জানতে হলে ওর সেরকম পরিবেশন প্রয়োজন, যেটা তুই ওকে দিচ্ছিস না। লাদ বাবা, আগলে লেখা ভালো, তবে বন্দি করলে নয়। আপোষে যতটুকু লেখা যায় ততটুকুই। পরীক্ষা শেষে সন্ধ্যা এখনো পর্যন্ত একটা কথাও বলেনি। কেন বলেনি সেটা রাত ঠিকই বুঝতে পারছে, তাই সেও চাইছে না কিছু জিজ্ঞেস করতে। কিন্তু বেশ কিছু সময় নীরবতা কাটিয়ে সন্ধ্যা মন খারাপ করে বলল, রাত ভাইয়া, রিমান্ডটা খুব পচা। কাল তো আমাকে কলও দিল না, আর আজ আমার সাথে বসলোও না। সেই সবার শেষে গিয়ে বসেছে, আমার সাথে একটা কথা পর্যন্ত বলল না। ওটার ফোন ভেঙে গুঁড়ো গুঁড়ো হয়ে যাক, যেন আর কোনো মেয়ের নাম্বারে কল দিতে না পারে। মুখের কথা ফুরিয়ে যাক, যাতে আর কারোর সাথে কথা বলতে না পারে। সন্ধ্যার কথায় রাত মুচকি হেসে ওঠে। স্টিয়ারিংটা চেপে ধরে মোড় ঘুরিয়ে নিল বাসার উদ্দেশ্যে। নিজের থার্ড ইয়ারে শেষ করে পরীক্ষাটা দিয়ে বাসায় ফিরেছে রাত। চোখে মুখে ক্লান্তির ছাপ, প্রচন্ড ক্ষুধাও লেগেছে। বাইরের খাবার খুব একটা পছন্দ নয়, তাই বাড়িতে খাবে বলে খুব তাড়াহুড়ো দিয়ে বাসায় পৌঁছলো। দরজায় পা ফেলতেই চোখ ছানা ভরা, ডাইনিং টেবিল পুরো খালি। মেঝেতে চারপাশে ভাত আর বিভিন্ন তরকারি, প্লেট, গ্লাস, চামচ সহ নানান জিনিসপত্র ছিটিয়ে আছে। কাছের জিনিসগুলো ভেঙে গুঁড়ো গুঁড়ো, চেয়ারগুলো এক একটা এক এক জায়গায় পড়ে আছে। রিমা রাতকে উদ্দেশ্য করে মেঘের গর্জনে গর্জে উঠে বলল, আদরে আদরে বাদুর বানিয়েছে। এ বাড়িতে আমি থেকে কি করব? এ বাড়ির একটা মানুষে কি আমার কথা শোনে? নিজের পেটের মেয়েটাও শোনে না। এই হাত গুটিয়ে বসলাম আমি। আজ থেকে এই পরিবার থেকে আমার ছুটি। রাত চোখের ইশারায় মাকে জিজ্ঞেস করছে কি হয়েছে। তিয়ামতি কিছুটা এগিয়ে এসে নিচু স্বরেই বলল, সন্ধ্যা খেয়ে পেয়েছে। কিছুক্ষণ আগেই ঘূর্ণিঝড়ের মতো সব ঘুরিয়ে দিয়ে নিজের রুমে ঢুকে বসে আছে, ভেতর থেকে আটকানো। এত করে ডাকলাম, খুললই না মেয়েটা। কেন? ওর আবার কি হলো? তুই গিয়ে দেখ। রাত ধ্বংসাবশেষ রুমটার দিকে আরেকবার চোখ বুলিয়ে নিল। দ্রুত পা চালিয়ে সন্ধ্যার রুমের দিকে এগুচ্ছে। মেয়েটার মধ্যে বেশ চঞ্চলতা থাকলেও কখনো এরকম ক্ষিপ্র হতে দেখেনি রাত। জিদ আছে প্রচন্ড, রাগও আছে একরোখা টাইপেরও, কিন্তু এমন ভয়ঙ্কর কাণ্ড ঘটানো তার দ্বারা সম্ভব হয়নি। বড়দের অবাধ্য মুখে মুখে তর্ক করতেও কখনো দেখেনি। তার তো যত অবাধ্য সব আমার সাথে, যত তর্ক সব আমার সাথে। তাহলে আজ এমন কি হলো যে এমন ঘূর্ণিঝড়ের রূপ ধারণ করে ফেলল? সন্ধ্যার রুমের বন্ধ দরজাটার কাছে দাঁড়িয়ে আছে রাত। নরম সুরে ডেকে উঠল সন্ধ্যাকে। সন্ধ্যা, দরজাটা খোল। ভেতর থেকে কোনো শব্দ না পেয়ে এবার দরজায় নক করতে করতে বলল, কি হচ্ছে? এত রাগ কেন? আমাকে বলবি না? এবার ভেতর থেকে পা চালানোর শব্দ। দরজার কাছটাতে এসে থেমে গিয়েছে। রাত গলার স্বরটা আরেকটু আদুরি ভাব নিয়ে বলল, দরজা খোল সন্ধ্যা। খুলবো না। কেন? এই বদ্ধ ঘরে বন্দি থাকার ইচ্ছে জেগেছে নাকি? এখন কি তোর বন্দি দশের স্বাদ নেওয়ার শখ হয়েছে? সেটা তুই আমাকে বলতে পারতি। তাই বলে এইভাবে খাবার ছুঁড়ে ফেলবে? তোকে আমি কতবার বলেছি যে রাগের জায়গায় থাকবে, তা যেন ভাতে না পড়ে। সরি রাত ভাইয়া। এবার দরজাটা খোল। না। আবার না কেন? যতক্ষণ না আমার দাবি মানা হবে ততক্ষণ আমি এই বন্ধ ঘরের পেছনেই পড়ে থাকবো। দাবি? কিসের দাবি? তুই কি এখন রাজনীতিতেও নেমে পড়েছিস? আমার দাবি মানতে হবে বলে আকাশে হাত তুলে আন্দোলন করবি ভাবছিস? তবে রাস্তায় নয়, বাসাতে। আমি একজন প্রতিবাদী নারী হব। প্রতিবাদী নারী? আগে দরজাটা খোল, তোর প্রতিবাদী মুখখানা দেখি। সন্ধ্যা দরজা খুলে রাতকে টেনে ভেতরে ঢুকিয়ে নিয়েছে। সাথে সাথেই দরজায় ছিটকিনি দিয়ে দিল। আমার দরজা আটকাচ্ছিস কেন? দরজা না আটকালে আমার দাবি পূরণ করব কিভাবে? আজ তো আমি বন্ধ দরজার অনশন পালন করব। রাত ভ্রু কুচকে বলল, তোর দাবিগুলো কি কি বলে ফেলতো। সন্ধ্যার মুখটার সাথে সাথে মলিন হয়ে এলো। ঝপ করে মেঝেতে বসে বলল, একটু জোর গলায় বলল,
আমি কোনো গার্লস কলেজে পড়বো না। এই বাসার সবাই আমাকে একলা পাখি করে বন্দি করে রেখেছে। মানুষ তো পাখি বন্দি করলেও একটা মেয়ে পাখির সাথে ছেলে পাখিকে রাখে, আর আমাকে দেখো, আমাকে পুরো একা বন্দি করে রেখেছে। আমার কেন কোনো বন্ধু নাই? আমি কেন কোথাও ঘুরতে যেতে পারি না? আমি কেন অন্যদের মতো উঠতে পারি না? আমি এসব আর মানবো না। আমার এখন খোলা আকাশ চাই, যেখানে হাজারো রং বেরঙের পাখির কিচিরমিচির থাকবে। আমিও ওদের সাথে হই হুল্লোড় করতে করতে উড়বো। সন্ধ্যার কথাতে রাত আটকে উঠেছে। সন্ধ্যার দিকে তাকিয়ে থাকা ছাড়া আর কিছু করার বোধগম্য হচ্ছে না। সন্ধ্যার করা এত এত প্রশ্নের উত্তরে সে কি বলবে? এই সব কিছু তো তার কথাতেই হচ্ছে। সন্ধ্যা রাতের দিক থেকে কোনো উত্তর না পেয়ে বলল, রাত ভাইয়া, তোমার আম্মু কত ভালো। তুমি সারাদিন বাইরে থাকলেও কিচ্ছু বলে না, রাত করে আসলেও কিচ্ছু বলে না। তুমি তো বয়েজ স্কুল কলেজও পড়নি, তোমার কত কত বন্ধু। আর আমার আব্বু আম্মু এমন কেন? তুমি আমার আব্বুকে এক্ষুনি গিয়ে বলবে আমি কোনো গার্লস কলেজে ভর্তি হব না। হব না মানে হবই না। রাতের মনে হলো সে এখানেই থমকে গেছে। তার জীবন ঘড়িটা এবার তার ইচ্ছেতে না, নিজের ইচ্ছেতে চলতে শুরু করে দিয়েছে। আচ্ছা, সন্ধ্যা যদি জানতে পারে তার এই একলা পাখির বন্দিদশার পেছনে আমার ইচ্ছার বিদ্যমান, তাহলে কেমন হবে? ও কি আমার সাথে রাগ করবে? কিন্তু আমি তো ওকে একলা পাখি নয়, আমার জীবন পাখি হিসেবে রাখতে চেয়েছিলাম। তাহলে ও কেন আমাকে ওর সঙ্গী হিসেবে দেখতে পারছে না? রাত কেমন চুপ হয়ে থাকতে দেখে সন্ধ্যা ওর হাত ধরে কিছুটা ঝাঁকুনি দিয়ে বলল, বলো না, বলবে তো?